বোকা নিরীহ মেয়েটিকে তার সবচেয়ে প্রিয় বিশ্বাসযোগ্য বন্ধুরা প্রতারিত করে। তারা ভেবেছিল মেয়েটির হয়তো কোনো ক্ষমতাই নেই, কিন্তু সেই মেয়েটি হয়ে ওঠে সবচেয়ে শক্তিশালী ড্রাগনের মাস্টার। মেয়েটি কি করে তাদের ক্ল্যান কম্পিটিশনে জিতবে এবং সবার থেকে বদলা নেবে, সেই নিয়েই আজকে ভীষণ ইন্টারেস্টিং ড্রাগন এবং ম্যাজিক্যাল বিস্ট নিয়ে একটা ড্রামা এক্সপ্লেন করব। তাহলে চলো শুরু করা যাক। আর শুরু করার আগে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আমার প্রথম দৃশ্যে আমরা আমাদের প্রধান চরিত্র ফিনিক্সকে দেখতে পাই, যাকে কিনা একটি খাঁচায় বন্দি করে রাখা হয়েছিল, এবং খাঁচার বাইরে আমরা তার প্রিয় বন্ধু মুনকে দেখতে পাই। এবার ফিনিক্স আসলে একটি অত্যন্ত বোকা শোকা এবং অন্যদের থেকে একটুখানি কম বুদ্ধিসম্পন্ন মেয়ে ছিল। ফিনিক্স মুনকে বলে যে, মুন, তুমি আমার বেস্ট ফ্রেন্ড, আমি কেন তোমাকে বিষ দিতে যাব বলো? নিশ্চয়ই জুট কিছু একটা নিয়ে ভুল বুঝেছে, আমি এমনটা করিনি। মুন তো তখনই বলে ওঠে যে, তুমি তুমি আমার বেস্ট ফ্রেন্ড, আমি সব দিক থেকে তোমার থেকে ভালো। কেবলমাত্র তুমি একটা স্পিরিট বোন নিয়ে জন্মেছো, কিন্তু তোমার কোনো ক্ষমতাই নেই। তুমি আমার সমকক্ষ কি করে হবে? কেবলমাত্র এই স্পিরিট বোনের কারণে তোমার সাথে জুডের বিয়ে ঠিক হল। এবার ফিনিক্স তো বলতে থাকে যে, কিন্তু তুমিই তো আমাকে বলেছিলে যে আমি তোমার বেস্ট ফ্রেন্ড। এবং তখনই মুন ফিনিক্সের গলা টিপে ধরে এবং বলে যে, আমি জানি তুমি আমার এবং আমাদের বন্ধুদের ব্যাপারে সবচেয়ে বেশি কেয়ার করো। স্পেশালি জুডকে তো তুমি খুবই পছন্দ করো। আর জুড ভেবেছে যে তুমি আমাকে বিষ দিয়েছো, তাই জন্য জুডই তোমাকে এই খাঁচায় বন্দি করে রেখেছে। এবার দেখো জুড তোমার সাথে কি করে। এবার ফিনিক্স তো বুঝতে পারে যে তার মানে মুনই তাকে ভাসানোর জন্য এই সব কিছু করেছে। এবার মুন তো ফিনিক্সের গলা টিপেছিল এবং তখনই ফিনিক্স নিজেকে ছাড়ানোর চেষ্টা করে এবং মুনের গলা কিছুটা কেটে যায়। এবার মুন তখনই খেয়াল করে যে পিছন থেকে জুড এবং তাদের অন্যান্য বন্ধুরা সেখানে চলে এসেছিল। ফলে মুন তখনই নাটক করতে শুরু করে দেয়। মুন বলে যে, ফিনিক্স, আমি তো কেবলমাত্র তোমার সাথে কথা বলতেই এসেছিলাম, তুমি আমাকে এভাবে কেন মারলে? জুড তো বলে ওঠে যে, ফিনিক্স, মুনকে বিষক্রিয়া করার পরও তোমার শান্তি হয়নি, তুমি এখনো ওর পিছু ছাড়ছো না। এবার মুন ঢং করে বলতে থাকে যে, না জুড, আসলে ওকে এভাবে বন্দি করে রেখেছো তো, তাই জন্য হয়তো ওর মাথাটা একটু খারাপ হয়ে গেছে। এবং জুড তখনই বলে যে, মুন, তোমাকে এত ভালো হতে হবে না ওর সাথে। আসলে তুমি ওর থেকে একটু বেশি হাই লেভেলের স্পিরিটিস্ট, তাই জন্যই ও তোমাকে হিংসা করে তোমাকে মেরে ফেলতে চেয়েছে। কিন্তু আজ এই অসভ্য বাজে মেয়েটাকে আমি মেরে ফেলবো। এই বলে জুড তার স্পিরিট অ্যানিমালটিকে ডাকে এবং আমরা সেখানেই একটি ভয়ঙ্কর থান্ডার লায়ন দেখতে পাই। এবার থান্ডার লায়ন দেখে তো ফিনিক্স প্রচন্ড ভয় পেয়ে যায় এবং সে মনে মনে তার ভাইকে ডাকতে থাকে যে, চিও, তুমি এসে আমাকে সাহায্য করো। এবার এখানে আমরা তাদের অন্যান্য বন্ধুদেরও দেখতে পাই, যারা প্রত্যেকেই কিনা এইরকমই ক্ষমতার অধিকারী ছিল। একজন বন্ধু সাইমন বলে ওঠে যে, সত্যিই ফিনিক্স, আমি ভাবিনি যে তুমি এরকম একটা সাপের মতো মনওয়ালা মেয়ে হবে। আমি তো তোমাকে নিজের বোনের মতোই দেখেছিলাম। অপর এক বান্ধবী ইসলা বলে যে, সত্যি, আমি জানতাম যে যারা বোকা হয়, যারা বুদ্ধিহীন হয়, তাদের মনটা অন্তত ভালো হয়, কিন্তু তোমার তো তাও না। এবং অপর একজন বন্ধু লুইজি বলে ওঠে যে, তোমাকে আমি সবসময় অনেক কিছু শেখানোর চেষ্টা করেছি, চেয়েছি যাতে তোমার ভালো হোক, কিন্তু আজকে তুমি মুনের সাথে যা করেছো তার জন্য সত্যিই তুমি কোনো ক্ষমা ডিজার্ভ করো না। ওদিকে মুনের মুখ থেকে তো রক্ত উঠে আসে এবং মুন জুটকে বলে যে, জুট, ফিনিক্স আমাকে কোনো বাজে রকমেরই বিষ দিয়েছে। এই বিষ থেকে বাঁচার একমাত্র উপায় হলো ড্রাগন ফ্যামিলির থেকে ওষুধ নিয়ে আসা। কিন্তু সেই ড্রাগন ফ্যামিলির কাছে আমরা কি করে যাব? আমি শুনেছি কেবলমাত্র কোনো ন্যাচারাল স্পিরিট বোনের সাহায্যেই সেই ড্রাগন ফ্যামিলির কাছে যাওয়া যায়, এবং সেই ন্যাচারাল স্পিরিট বোন একমাত্র ফিনিক্সের কাছেই ছিল। এবার লুইজো তো বলে ওঠে যে, কিন্তু আমরা যদি ফিনিক্সের স্পিরিট বোন নিয়ে নিই তাহলে তো ও মারা যাবে, তাই না? এবং ইসলা তখনই বলে যে, আরে মারা গেলে যাবে, এমনিতেও তো ওর কোনো ক্ষমতা নেই, ও একটা গাধা, প্র্যাকটিসও করতে পারে না, তো যদি মরেও যায় তাতে কার কি? এবং তখনই জুডের নির্দেশে তার থান্ডার ড্রাগনটি ফিনিক্সের ওপর হামলা করে এবং জুড তার ক্ষমতার সাহায্যে ফিনিক্সের স্পিরিট বোনটি তার দেহ থেকে উপড়ে নেয়। অর্থাৎ যেই হাড়টা থাকলে কিনা মানুষের মধ্যে ন্যাচারালি এই ধরনের ক্ষমতাগুলো থাকে বা ম্যাজিক্যাল পাওয়ার থাকে, সেটাকেই স্পিরিট বোন বলা হচ্ছিল। এবার স্পিরিট বোন উপড়ে নেওয়ার সাথে সাথেই ফিনিক্স তো সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায় এবং মুন সেই বোনটা হাতে নিয়ে বলে যে, বাহ, এই বোনটার সাহায্যেই তাহলে আমি এবার ড্রাগন পরিবারের সন্ধান পাবো।
এবং শয়তান মুন তখনই বলে যে কিন্তু জুড, এই যে ফিনিক্সের দেহ থেকে রক্ত বেরোচ্ছে, এতে তো চারপাশের বিস্টরা এখানে চলে আসবে এবং তারা ফিনিক্সকে ছিঁড়ে খুঁড়ে খাবে। এমনিতেও ফিনিক্স কষ্টে আছে, ওর এই কষ্ট আমি দেখতে পাচ্ছি না। তুমি বরং তোমার টাইগারটাকে বলো যে ওর এই যন্ত্রণা এখনই শেষ করে দিতে। এবং জুড তো তখনই তার থান্ডার টাইগারকে ফিনিক্সের ওপর লেলিয়ে দেয়। কিন্তু তখনই আমরা দেখতে পাই যে ফিনিক্সের দেহে প্রবেশ করে 27th সেঞ্চুরির একটি মেয়ের আত্মা, যে কিনা ভীষণই দক্ষ একজন স্পিরিটিস্ট ছিল। এবার ফিনিক্স তো তখনই তার নতুন শক্তির সাহায্যে জুডের টাইগারটিকে বশ করে নেয় এবং জুডের থেকে তার স্পিরিট অ্যানিমেলকে আলাদা করে দেয়। এবার জুড তো অবাক হয়ে যায় যে এটা কি করে সম্ভব, তার স্পিরিট অ্যানিমেল কি করে তার কথা শুনছে না, তার থেকে আলাদা হয়ে গেছে। এবার সেই থান্ডার টাইগার তো তখনই ফিনিক্সকে প্রোটেক্ট করতে শুরু করে এবং উল্টে অন্যদের দিকেই চার্জ করে। এবার জুড চাচাতে থাকে যে এটা কিভাবে সম্ভব, এখানে কে আমার সাথে পাঙ্গা নিতে এসছে, হ্যাঁ? যে আছো সামনে এসো, আমি তার থেকে নিশ্চয়ই বদলা নেব। এবার ফিনিক্স তখনই মনে মনে ভাবে যে আমি 27th সেঞ্চুরি থেকে আসা একজন বিস্ট মাস্টার এবং ছোটবেলা থেকেই আমি ভীষণই ট্যালেন্টেড এই বিষয়। যতই ভয়ঙ্কর বিস্ট হোক না কেন, তাকে আমি ঠিকই বশ করে নিতে পারি। এবার ভবিষ্যৎ থেকে আসা ফিনিক্সের মেমোরিতে তো পুরনো ফিনিক্সের যে সমস্ত মেমোরিগুলি ছিল সেগুলি মার্জ হয়ে যায় এবং সেই ফিনিক্স বুঝতে পারে যে পুরনো বোকা ফিনিক্সের সাথে কতই না অত্যাচার হয়েছে। আসলে ফিনিক্স অত্যন্ত শক্তিশালী একটি মেয়ে ছিল, কিন্তু ছোটবেলা থেকেই সে একটু বোকা এবং অ্যাবনর্মাল প্রকৃতির, তাই জন্য সে কখনোই অন্যদের সাথে পেরে ওঠেনি। তার তথাকথিত বন্ধুরা সবসময় তার ফায়দা উঠিয়েছে এবং শেষ অবধি মুন তাকে ফ্রেম করেছে এই রকম করার জন্য। এবার ফিনিক্স তো তখনই সেই টাইগারটিকে মুনের দিকে লেলিয়ে দেয় এবং টাইগারটি সরাসরি গিয়ে মুনের ওপর হামলা করে। এবার বাকিরা তো বলতে থাকে যে এটা কিভাবে সম্ভব, হঠাৎ করে এখানে এমন সব বিষয় কি করে হচ্ছে? এমন না তো যে এখানে যে পুরনো ড্রাগনের কথা আমরা জানি সে রেগে গেছে, সেই ড্রাগন স্পিরিটটাই রেগে গিয়ে এমন করছে। এবার ততক্ষণে তো ফিনিক্সও উঠে দাঁড়িয়েছিল এবং তারা বলতে থাকে যে ফিনিক্স তো এক্ষুনি মারা গেছিল, ফিনিক্স কি করে উঠে দাঁড়ালো? আর এই থান্ডার টাইগারটি ফিনিক্সের প্রতি অ্যাগ্রেসিভ না, তাকে দেখে টাইগারটা কেমন পোষা বিড়ালের মতো করছে, তাহলে আমাদের প্রতি এমন কেন করছে? এবার জুডের থান্ডার টাইগার তখনই জুডের ওপর হামলা করে এবং তখনই পিছন দিক থেকে একটি ড্রাগনের আওয়াজ শোনা যায়। ড্রাগনটি বলে ওঠে যে ছোট্ট মেয়ে, তুমি আমাকে কেন জাগিয়েছো? এবং ড্রাগনটি ফিনিক্সকে খাঁচা থেকে বার করে নিয়ে নেয়। এবার জুড এবং বাকিরা তো বলতে থাকে যে নিশ্চয়ই ড্রাগন স্পিরিট প্রচন্ড রেগে গেছে, এবার আর ফিনিক্সের বাঁচার কোনো চান্সই নেই। ওদিকে জুড তো বলে যে মুন, ফিনিক্স তোমার দেহে যে বিষটা দিয়েছে সেটা তো অত্যন্ত ভয়ঙ্কর, সেটা থেকে আমি তোমাকে বাঁচাতে চাই, কিন্তু তার জন্য তো আমাকে ড্রাগন ফ্যামিলির মেডিসিনটা পেতে হবে, সেটা আমি কি করে পাবো? মন বলে যে তুমি চিন্তা করো না, সামনের মাসেই আমাদের ক্ল্যানে একটা কম্পিটিশন হবে, সেই কম্পিটিশনে জিতলে তুমি ড্রাগন ফ্যামিলিতে এন্টার করতে পারবে, তখনই তুমি সেই মেডিসিনটা আনতে পারবে। জোর তো বলে ওঠে যে মুন, আমি তোমার জন্য সবকিছু করতেই রাজি আছি। এবার তখনই তো সেই এলাকায় প্রচন্ড জোরে জোরে বজ্রপাত শুরু হয় এবং তারা সবাই সেখান থেকে ভয় পালায়। এবার অপর দিকে আমরা ফিনিক্সকে দেখতে পাই, যে কিনা তখন ড্রাগনের গুহায় প্রবেশ করেছিল। এবার ড্রাগনটি তো ফিনিক্সকে বলে যে ছোট্ট মেয়ে, তুমি তোমার স্পিরিট বোনের সাহায্যে আমাকে জাগিয়েছো, নিয়ম মতো আমার সমস্ত ধন সম্পদ সবকিছু ক্ষমতা তুমি পাবে, কিন্তু শর্ত অনুযায়ী তার জন্য তোমাকে আমার হয়ে একটা কাজ করতে হবে। তোমাকে আমার জন্য একটা দেহ খুঁজতে হবে, যেই দেহ আমি ধারণ করতে পারবো, তাহলে তুমি আমার সমস্ত ক্ষমতা ধন সম্পদ সবকিছুই পাবে এবং এই দুনিয়ার সবচেয়ে বড় বিস্ট ট্রেনার হয়ে উঠবে। এবার ফিনিক্স তো তখনই বলে যে ও তাই নাকি, তার জাদুই শিকল বার করে এবং সেই শিকলের সাহায্যে ড্রাগনটিকে বন্দি করে। ফিনিক্স মনে মনে ভাবে যে এই ড্রাগন স্পিরিটের কথা হাজার হাজার বছর ধরে চলে আসছে, কিন্তু একে কেউই কোনোদিন দেখেনি। ওর জন্য কষ্ট করে একটা বডি খোঁজার থেকে ভালো যে ওকে আমি আমার পোষা বিস্ট বানিয়ে নেব। এবার ড্রাগনটি তো বলতে থাকে যে তুমি একটা ছোট্ট হিউম্যান, তুমি আমাকে কন্ট্রোল কি করে করছো, এটা কিভাবে সম্ভব? এবং ড্রাগনটি ছটফট করতে করতে শেষ অবধি ফিনিক্সের কাছে হার মানতে বাধ্য হয় এবং সে ফিনিক্সের পোষা বিস্ট হতে রাজি হয়। ফিনিক্স বলে যে আজকের পর থেকে আমি তোমার মাস্টার।
এবার ড্রাগনটি তো মনে মনে ভাবে যে এই ছোট্ট মেয়েটা এই সত্যিই ভীষণ শক্তিশালী, আর ওকে দেখতেও খুব একটা খারাপ না, সুতরাং ওকে আমি মাস্টার হিসেবে মেনেও নিতে পারি। এবং ড্রাগনটি বলে যে তার নাম হচ্ছে আউটিয়ান। এবার ফিনিক্স তো গিয়ে সেই সিংহাসনে বসে এবং বলে যে আউটিয়ান, তুমি যে সমস্ত ক্ষমতা এবং ধন সম্পদের কথা বলছো, সেগুলি কি আমার শক্তিকে পুনরুদ্ধার করতে সাহায্য করবে? এবং আউটিয়ান অর্থাৎ ড্রাগনটি বলে যে হ্যাঁ, নিশ্চয়ই করবে। এবং ফিনিক্স তখন ড্রাগনের শক্তির সাহায্যে তার সমস্ত ক্ষমতা পুনরুদ্ধার করতে শুরু করে। তার আগে যে ক্ষমতা ছিল তার চেয়েও সে বেশি ক্ষমতাশালী হয়ে ওঠে। এবার ফিনিক্স তো তখনই আউটিয়ানকে জিজ্ঞাসা করে যে আশেপাশে কি কোনো ঝর্ণা বা কোনো জলাশয় রয়েছে যেখানে আমি এই ক্ষতগুলি ধুতে যেতে পারবো। এবং সে সামনেই একটি জলাশয়ে যায়, কিন্তু সেখানে স্নান করতে গিয়ে হঠাৎই সে লক্ষ্য করে যে সেখানে একটি ছেলের দেহ ভাসছে। এবার ফিনিক্স তো সঙ্গে সঙ্গে সেদিকে এগিয়ে যায় এবং ছেলেটির হাত ধরে, কিন্তু ছেলেটি তৎক্ষণাৎ উঠে পড়ে এবং ফিনিক্সের হাত ধরে বলে যে তুমি কে? ফিনিক্স বলে যে আমি এই ড্রাগন পরিবারের মাস্টার, কিন্তু তুমি কে? এবং তখনই ফিনিক্সের ড্রাগনটি তাকে বলে যে মাস্টার, এই ছেলেটি কোনো সাধারণ লোক না। ওর হাতে যে আংটিটা রয়েছে সেটা একটা স্পেশাল স্টোরেজ রিং, যেটা কিনা আমাদের এই কন্টিনেন্টে পাওয়া যায় না। নিশ্চয়ই ও আপার ওয়ার্ল্ডের কেউ হবে। আপার ওয়ার্ল্ড বলতে যেখানে কিনা স্বর্গীয় দেবতা এবং ডিমনরা থাকতো সেটা, যেটা কিনা সাধারণ মানুষদের দুনিয়ার থেকে আরো হায়ার ক্লাসের ছিল। এবার ফিনিক্স তো ছেলেটির আংটির দিকেই তাকিয়েছিল এবং ছেলেটি তখনই বলে যে তোমার কি এই আংটিটা পছন্দ? তাহলে তুমি এটা রাখতে পারো, এটা আমি তোমাকেই দিলাম। এবং ফিনিক্স সঙ্গে সঙ্গে সেই আংটিটা নিয়ে পড়ে নেয়। ফিনিক্স বলে যে কিন্তু এই আংটিটা আমি ফ্রিতে নেব না, তার বদলে আমিও তোমাকে কিছু দেব। এবার ফিনিক্স তো তার ড্রাগনকে জিজ্ঞাসা করে যে ড্রাগন, তোমার কাছে কি কোনো ধরনের মেডিসিন রয়েছে যেটা ওর ক্ষতগুলি সারাতে সাহায্য করবে? এবং ড্রাগনের থেকে একটি মেডিসিন নিয়ে ফিনিক্স সেটা সেই ছেলেটিকে দেয়। এবার ছেলেটি তো সঙ্গে সঙ্গে সেই মেডিসিন গ্রহণ করে, কিন্তু দেখা যায় যে মেডিসিন গ্রহণ করার পরও ছেলেটির ক্ষত খুব একটা সারছে না। ফিনিক্স বলে যে এই মেডিসিন তো ভীষণই শক্তিশালী, তাহলে এই মেডিসিন একটু খেলেই যেখানে সবাই সেরে যায়, এই ছেলেটি কেন সারছে না? এবং ড্রাগন বলে যে কারণ ও কোনো সাধারণ ছেলে না। এবার ছেলেটি তো সঙ্গে সঙ্গে ফিনিক্সকে ধন্যবাদ জানায় এবং সেখান থেকে চলে যায়। এবার ফিনিক্স তো আবার তার ড্রাগনের গুহায় ফিরে আসে এবং সেখানে যে ধন সম্পদ ছিল সেগুলো সেই স্পেশাল রিং এর মধ্যে স্টোরেজ করে নেয়। অর্থাৎ সেখানে যা যা মণি মুক্ত হিরে জহরত ছিল সবকিছুই ফিনিক্সের আংটিতে থাকা স্টোরেজে ঢুকে যায়। এবার ফিনিক্স তো বলে যে আউটিয়ান, এখান থেকে বেরোনোর রাস্তা কোন দিকে? এবং আউটিয়ান অর্থাৎ ড্রাগনটি বলে যে কেন, আপনি কোথায় যাবেন? ফিনিক্স বলে যে নিঃসন্দেহে আমার বাড়িতে যাব, কারণ আমার সাথে যারা এই অন্যায়গুলো করেছে তাদের থেকে বদলা নেওয়ার সময় এসে গেছে। এবার অপরদিকে আমরা ফিনিক্সের বাড়ির দৃশ্য দেখতে পাই, যেখানে আমরা ফিনিক্সের ভাই চিও, তার বাবা এবং তার দাদুকে দেখতে পাই। এবার চিও তো ফিনিক্সের বার্থ স্টোন হাতে নিয়ে ভীষণই কান্নাকাটি করছিল। চিও বলছিল যে দিদি বাড়ি থেকে বেরোনোর পরই এই স্টোনটা ভেঙে গেছে, আর মানে নিশ্চয়ই দিদির কিছু বিপদ হয়েছে। ছোট থেকেই দিদি ভীষণ ভীতু। আমি জানতাম যে দিদিকে ওদের সাথে মিশতে দেওয়া ঠিক হয়নি। আমাকে এক্ষুনি গিয়ে দেখতে হবে যে ওর কি হয়েছে। এবার ফিনিক্সের বাবাও তো বলে যে সত্যিই তো, ফিনিক্স আমাদের কত ভালো মেয়ে, সেখানে ওকে এইভাবে দোষারোপ করা এবং ওর সাথে এমন করা, এটা কখনোই আমরা মেনে নিতে পারবো না। এই বলে চিও এবং ফিনিক্সের বাবা মুনের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় এবং তার কিছুক্ষণ পরই সেখানে ফিনিক্স ফিরে আসে। এবার ফিনিক্স তো বাড়িতে ফিরে তার ভাই বা বাবা কাউকেই দেখতে পায় না এবং সে তার দাদুকে জিজ্ঞাসা করে যে বাকিরা কোথায়। এবার দাদু তো বলে যে তুমি ঠিক আছো, তুমি ফিরে এসেছো, তোমার কিছু হয়নি তো, তুমি এতক্ষণ কোথায় ছিলে? এবার দাদু তখনই ফিনিক্সের কথাবার্তা এবং ভাব ভঙ্গি লক্ষ্য করে এবং দাদু বলে যে ফিনিক্স, তুমি কি তাহলে আর আগের মতো বোকা নেই? ফিনিক্স বলে যে না দাদু, আমি আর আগের মতো নেই। তুমি সত্যি করে বলো যে ভাই আর বাবা কোথায় গেছে? এবং ফিনিক্সের দাদু বলে যে তার ভাই আর বাবা বাই পরিবারের বাড়িতে গেছে, অর্থাৎ মুনের বাড়িতে গেছে। এবার ফিনিক্সের দাদু তো বলে যে দেখো, মুনের যে দাদু সেও কিন্তু ভীষণই শক্তিশালী একজন স্পিরিটিস্ট, সুতরাং তার পাল্লায় পড়ে তোমার ভাই বা বাবার কি হয়েছে আমি জানি না, কিন্তু তারা এখনো ফিরে আসেনি। এবার ফিনিক্স তো ঠিক করে যে তখনই সে মুনের বাড়ির দিকে রওনা দেবে এবং সে মুনের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে।
এবার অপরদিকে আমরা মুনের বাড়ির দৃশ্য দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে সেখানে চিও এবং ফিনিক্সের বাবাকে বেঁধে রাখা হয়েছিল এবং তাদের উপর মুনের দাদু অত্যাচার করছিল। মুনের দাদু বলতে থাকে যে তোমাদের কাছে কোনো প্রমাণ আছে যে মুনই ফিনিক্সকে ফাঁসানোর চেষ্টা করেছে? আর যদি করেও থাকে, তোমাদের ওই অকর্মণ্য মেয়ের মরে যাওয়াই ভালো, তাহলে অন্তত তোমাদের পরিবারের বোঝা কিছুটা কম হবে। এবার চিও তো চাচাতে থাকে যে চুপ করো, আমার দিদির সম্বন্ধে একদম এরকম কোনো কথা বলবে না। এবং ফিনিক্সের বাবা তো বলে ওঠে যে মিস্টার বাই, আমার মেয়ে যেমনই হোক না কেন, সে আমার মেয়ে, সুতরাং তাকে বাঁচানো আমার কর্তব্য। আপনি দয়া করে আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দিন। এবার চিও তো বলতে থাকে যে বাবা, তুমি ওদের কাছে মাথা ঝুঁকিও না। কিন্তু ফিনিক্সের বাবা বলে যে আমার এতে কিচ্ছু আসে যায় না, যদি আমার মেয়েকে বাঁচানোর জন্য ওদের কাছে মাথা নত করতে হয়, আমি তাতেও রাজি আছি। এবং তখনই তাদের বাড়ির একজন এসে মুনের দাদুকে বলে যে মিস্টার বাই, বাইরে কিছু একটা তো হচ্ছে। এবার আমরা দেখতে পাই যে ফিনিক্স তো আকাশ পথে একাধিক বিস্ট নিয়ে মুনের বাড়ির দিকেই এগোচ্ছিল এবং এই দৃশ্য দেখে রাস্তাঘাটের মানুষরাও তো অবাক হয়ে গেছিল যে এত কটা বিস্ট একসাথে। সেখানে নানা রকমের ম্যাজিক্যাল প্রাণীরা ছিল এবং মন তো যেতে যেতে ভাবে যে আমার দাদু এতদিন ধরেই বিস্টগুলো জমিয়েছে, এগুলো তার পার্সোনাল আর্মির মধ্যে পড়ে। কিন্তু আমাদের দক্ষিণ লিউ প্রদেশের যে রাজা, সে চাইছে আমাদেরকে কোনোভাবে ফাঁসাতে। আসলে ফিনিক্সের বাবা একজন জেনারেল ছিল এবং দক্ষিণ লিউ প্রদেশের রাজা ফিনিক্সের বাবাকে ফাঁসিয়ে তার সমস্ত ক্ষমতা হাত করে নিতে চাইছিল। ফিনিক্স তাই মনে মনে ঠিক করে যে তার এই নতুন শক্তির কথা সে সবার থেকে লুকিয়েই রাখবে। এবার অপরদিকে আমরা এই প্রদেশের রাজা কিং অ্যান্থনিকে দেখতে পাই। এবার রাজার সাথে তো সেই প্রদেশের মাস্টারও ছিল, যে কিনা তখন ধ্যান মগ্ন অবস্থায় ছিল। রাজা বলে যে মাস্টার, তুমি আমাদের প্রদেশে সবচেয়ে বেশি শক্তিশালী, তুমি তাড়াতাড়ি বলো যে তুমি আসলে যে ক্ষমতাশালী পুরুষের কথা বলেছিলে সেটা কে, তাকে আমাদের খুঁজে বার করতেই হবে। এবার অপরদিকে ফিনিক্স তো তার ম্যাজিক্যাল বিস্টের আর্মি নিয়ে বাই পরিবারের বাড়ির সামনে পৌঁছে গেছিল এবং এই দৃশ্য দেখে সবাই তো অবাক হয়ে যায়। ফিনিক্স বলে যে আমার বাবাকে আর আমার ভাইকে এক্ষুনি ছেড়ে দাও, না হলে আমি তোমাকে এক্ষুনি মেরে ফেলবো। এবং ফিনিক্সের হাতে তখনই ম্যাজিক্যালি একটি তলোয়ারও চলে আসে। মুনের বাবা তো বলতে থাকে যে তোমার বাবা কোথায় সেটা আমি কি করে জানবো, সেটা নিজের বাড়িতে গিয়ে চেক করে দেখো। এবার ফিনিক্স তখনই বলে ওঠে যে আমি কিন্তু আর একবারই কথাটা বলবো, তার মধ্যে তোমরা আমার বাবা আর ভাইকে ছেড়ে দেবে। এবার ফিনিক্সের ড্রাগন আউটিয়ান তখনই তাকে সতর্ক করে যে তোমার সামনে যে লোকটি রয়েছে, অর্থাৎ মুনের দাদু, সে কিন্তু খুবই শক্তিশালী একজন লোক, তাই তার সাথে সামলে থেকো। এবার ফিনিক্স তো বলে যে তার সাথে যদি আমি ক্ষমতায় না পারি, তাহলে তাকে আমি এখনই মেরে ফেলবো। এবং ফিনিক্স তার ক্ষমতার সাহায্যে সেখানেই মুনের দাদুকে মেরে ফেলে। এবার এই দৃশ্য দেখে মুনের বাবা তো ভীষণই ভয় পেয়ে যায় এবং ফিনিক্সকে বলে দেয় যে তার বাবা এবং চিওকে কোথায় আটকে রাখা হয়েছিল। এবার ফিনিক্স তো সঙ্গে সঙ্গে সেখানে যায় এবং তার শক্তির সাহায্যে তাদের শিকল ভেঙে দেয়। এবার ফিনিক্সকে দেখেই তার বাবা তো বলে ওঠে যে ফিনিক্স, তুমি কি আর আগের মতো বোকা নেই? তার ভাই চিও বলে যে দিদি, তোমাকে ওরা বেশি অত্যাচার করেনি তো? ফিনিক্স বলে যে সেসব অনেক বড় গল্প, আমি বাড়ি গিয়ে তোমাদের বলবো, তোমরা এখন এখান থেকে বেরিয়ে চলো। এবার তারা বেরিয়ে দেখে যে সেখানে তো মুনের দাদু মৃত অবস্থায় পড়ে রয়েছে এবং বাড়ির বাইরে একাধিক ম্যাজিক্যাল ক্রিয়েচার। ফিনিক্সের বাবা বলে যে ফিনিক্স, এটা কি করে সম্ভব হচ্ছে? এবং ফিনিক্স তো মিথ্যা করে বলে যে বাবা, আমিও জানি না, হঠাৎই ওরা এই বাড়ির সামনে চলে আসে, তাই জন্য আমি এই সিচুয়েশনের ফায়দা উঠিয়ে তোমাদের বাঁচাতে আসি। এবার ফিনিক্স তো তার বাবা এবং কাকাকে নিয়ে তাদের বাড়িতে ফিরে আসে। চিও তো তার দাদুকে বলে যে দাদু, এবার থেকে বাই পরিবার আর আমাদের সাথে কোনো রকম পাঙ্গা নেওয়ার চেষ্টা করবে না, আমাদেরকে বুলি করার চেষ্টা করবে না। এবং তখনই ফিনিক্স মনে মনে ভাবে যে মুন, তোমাকে, জুটকে এবং অন্যান্যদের আমি নিজের ভাই বোনের মতো ভেবেছিলাম, নিজের সবচেয়ে প্রিয় বন্ধু মনে করেছিলাম, কিন্তু তোমরা আমার দেহ থেকে আমার স্পিরিট বোন বার করে নিলে, তোমাদের আমি ছাড়বো না। অপরদিকে মন তো তার বাড়িতে ফিরে আসে এবং দেখে যে সেখানে তো লন্ডভন্ড অবস্থা। মন তো বলতে থাকে যে আমি মাত্র 2 দিন বাড়িতে ছিলাম না, তার মধ্যেই এমন হয়েছে, আমার দাদুও মারা গেছে, এটা কি করে সম্ভব? এবার তারা তো জানতো না যে আসলে ফিনিক্স এখানে এসেছিল বদলা নিতে। জুড বলে যে মুন, আমি শুনেছি যে অনেকগুলো ম্যাজিক্যাল বিস্ট নাকি সেদিন আউট অফ কন্ট্রোল হয়ে গেছিল, তাই জন্যই তোমার বাড়িতে এমন অবস্থা হয়েছে।
মুন বলে ওঠে যে আমি শুনেছি যে ওর বাবা ভাই নাকি এসেছিল আমাদের এখানে বদলা নিতে, কিন্তু আমি ওর কি ক্ষতি করেছি বলো? জুড তো বলে ওঠে যে সত্যিই তো, তোমাকেই তো ফিনিক্স বিষ দিয়েছিল, সব দোষ তো ফিনিক্সের। আমি নিঃসন্দেহে ওর পরিবারের থেকে বদলা নেব। তুমি খালি দাঁড়াও, একবার আমি আমাদের ক্ল্যান কম্পিটিশনটা জিতে যাই আর ড্রাগন পরিবারে আমি একবার ঢুকতে পারি, তারপর আমি ফিনিক্সের বাবাকে মজা দেখাবো। জেনারেলের সম্পূর্ণ পরিবারের থেকে আমি তোমার হয়ে বদলা নেব। এবং সেখানে লুইজি, সাইমন এবং ইসলাও তো বলে ওঠে যে হ্যাঁ, আমরাও তোমার সাথে আছি। এবার অপরদিকে ফিনিক্স তার বাবা এবং দাদুর কাছে গিয়ে বলে যে আমি এইবারের ক্যান কম্পিটিশনে অংশগ্রহণ করতে চাই। এবার ফিনিক্সের বাবা এবং দাদু তো বলে ওঠে যে মানছি তুমি আগের থেকে শক্তিশালী হয়েছো, কিন্তু এখনো কি তোমার এতটা ক্ষমতা আছে? তুমি তো কোনোদিন প্র্যাকটিসই করোনি ঠিক মতো, তাহলে তুমি কি পারবে এই কম্পিটিশনে জিততে? এবং চিও তো বলে ওঠে যে দিদি, তুমি কোনো চিন্তা করো না, আমি তো সেই কম্পিটিশনে যাবই, আমি তোমার হয়ে সেই কম্পিটিশন জিতে আসবো। কিন্তু ফিনিক্স বলে যে বাবা, দাদু প্লিজ, এটা আমার একটা মাত্র রিকোয়েস্ট, আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাই। এবং ফিনিক্সের বাবা এবং দাদু তাতে রাজি হয়ে যায়। ফিনিক্সের বাবা বলে যে ঠিক আছে, চিও আর তুমি তাহলে এই কম্পিটিশনে অংশগ্রহণ করো। এবার ফিনিক্সের বাবা তো তখনই ফিনিক্সকে একটি বাক্স দিয়ে বলে যে এর মধ্যে কিছু মহামূল্য ঔষধি রয়েছে, এটা খেয়ে নিলে তোমার ক্ষমতা আরো 10 গুণ হয়ে যাবে। এটা তুমি কম্পিটিশনের আগে খেয়ে নেবে, কিন্তু এটা খাওয়ার একটা নিয়ম আছে, এটা কেবলমাত্র ফিনিক্স ফল দিয়ে খাওয়া যায়। এবার এই কথা শুনে চিও তো বলে ওঠে যে বাবা, ফিনিক্স পাখি তো এখনকার দিনে আর দেখতে পাওয়া যায় না, ফিনিক্স পাখির ডালে যে ফল হয় সেটাই হচ্ছে ফিনিক্স ফল, আমরা এই ফিনিক্স ফল কোথায় বা পাবো? এবং ফিনিক্সের বাবা বলে যে তোমার মা মারা যাওয়ার আগে তোমার জন্য এই জিনিসগুলো রেখে গেছিল, আমি কখনোই এগুলো ব্যবহার করিনি, আশা করব তোমরা যেন এটা ঠিকভাবে ব্যবহার করতে পারো। এবার পরের দিন তো ফিনিক্স আর চিও তাদের যাত্রা শুরু করে কম্পিটিশন যেখানে হচ্ছে সেখানে যাওয়ার উদ্দেশ্যে। এবং তারা একটা জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিল। ফিনিক্সের বাবা তাদের সাথে কিছু সৈন্য পাঠিয়ে দিয়েছিল যারা কিনা ফিনিক্সদের প্রোটেক্ট করবে। এবার জঙ্গলে কিছু দূর যাওয়ার পরেই সেই সৈন্যরা বলে ওঠে যে আমাদের একটু অস্বস্তি হচ্ছে, মনে হচ্ছে কিছু একটা বিপদ আসতে চলেছে। চিও বলে যে দিদি, আমার মনে হচ্ছে যে কিছু একটা গন্ডগোল হবে। এবং তখনই আমরা দেখতে পাই যে জঙ্গলে গাছের আড়াল থেকে কিছু সৈন্য বা দস্যু বেরিয়ে আসে এবং তারা ফিনিক্সদের সৈন্যর ওপর আক্রমণ করে। এবার ফিনিক্সের সৈন্যরা যখনই সেই দস্যুদের মারতে যায় তারা কালো ধোঁয়া হয়ে মিলিয়ে যায়। তারা ফিনিক্সের সৈন্যদের আক্রমণ করলেও ফিনিক্সের সৈন্যরা সেই দস্যুদের কিছুই করতে পারে না। এবার ফিনিক্স তো বুঝতে পারে যে এরা সাধারণ মানুষ, এবং ফিনিক্স তখনই তার ক্ষমতার সাহায্যে মাটিতে একটি চক্র সৃষ্টি করে। সেই চক্রের মধ্যে থাকা সমস্ত কালো দস্যুগুলি ধোঁয়ায় মিলিয়ে যায় এবং যে বীজটি এই সবকিছু করছিল সেই ম্যাজিক্যাল বীজটা সঙ্গে সঙ্গে ফিনিক্সের হাতে চলে আসে। এবার তার ক্ষমতা অত্যন্ত বেশি হলেও বীজটা আসলে দেখতে একটা ভীষণই কিউট খরগোশের মতো ছিল এবং সেটা একটা ইলিউশন বীজ ছিল, অর্থাৎ এমন একটা প্রাণী যে কিনা নানা রকমের ইলিউশন তৈরি করতে পারে এবং এটাই ছিল তার ক্ষমতা। এবার ফিনিক্স যেহেতু বীজটাকে ধরে ফেলেছিল তাই জন্য বীজটা তখন থেকে ফিনিক্সেরই হয়ে যায় এবং সেই কিউট খরগোশটি জানায় যে তার নাম হচ্ছে ফাইবু। ওদিকে ফিনিক্সের আউটিয়ান তো বলে ওঠে যে কিন্তু মাস্টার, আমার মতো একটা বীজ থাকতে আপনার অন্য কাউকে কি দরকার? হ্যাঁ, কারণ তার তো একটু একটু হিংসা হচ্ছিল যে তার মাস্টারের কাছে এখন অন্য একটাও বীজ ছিল। এবং ফিনিক্স বলে যে চিন্তা নেই, তুমি আমার কাছে সবচেয়ে প্রিয় হয়েই থাকবে। এবার এইসব যখন হচ্ছিল তখনই সেখানে জুড, মুন এবং অন্যান্যরা হাজির হয়। মুন তো বলে ওঠে যে জুড, ওই যে আমার খরগোশটা ফিনিক্সের কাছে রয়েছে। এবং ফিনিক্স বুঝতে পারে যে তার মানে এই ইলিউশন ক্রিয়েট করার জন্য মুনই ফাইবুকে এখানে পাঠিয়েছিল। এবার ফাইবু তো তখনই তার মাস্টার অর্থাৎ ফিনিক্সকে বলতে থাকে যে মাস্টার, আসলে ওই মেয়েটা অর্থাৎ মুন ভীষণই শয়তান একটা মেয়ে, ও আমাদের প্রজাতির অনেককেই ধরে ফেলে এবং আমাদের মেরে মেরে অনেক রকম ওষুধ বানায়, আমি কখনোই ওর কাছে ফেরত যেতে চাই না, অনেক কষ্টে আমি ওর থেকে পালিয়ে এখানে এসেছি, ও আমাদেরকে অত্যাচার করে করে মেরে ফেলে। এদিকে মুন তো বলতে থাকে যে ফিনিক্স, তুমি ঠিক আছো? আমি তো ভেবেছিলাম তোমাকে ড্রাগন গডরা বোধহয় মেরেই ফেলবে। ফিনিক্স বলে যে ও মেরে ফেললেই ভালো হতো নাকি? এবার মুন বলে যে তুমি এমন করে কেন বলছো, আমি তো তোমার বেস্ট ফ্রেন্ড, আমি তো সব সময় তোমার ভালোই চাইতাম। অপরদিকে জুট বলে ওঠে যে তোমার এমন করে কথা বলার সাহস হয় কি করে?
তুমি প্রথমে মুনকে নানা রকম ভাবে বিষ দেওয়ার চেষ্টা করেছো, তাই জন্য আমি তোমাকে শাস্তি দিয়েছি। আর তাছাড়া তুমি তো একদম বহাল তবিয়তে বেঁচেই আছো। এবার তারা সবাই তো বুঝতে পারে যে ফিনিক্সের আগের মতো বোকা শোকা নেই। এবং জুড তখনই বলে যে ফিনিক্স, এই খরগোশটা এক্ষুনি আমাকে ফেরত দিয়ে দাও, এটা মুনের। তা না হলে তোমার সাথে আমি আমার এঙ্গেজমেন্ট ভেঙে দেব। অর্থাৎ আমরা বুঝতে পারি যে ফিনিক্সের সাথে জুডের বিয়ের জন্য এঙ্গেজমেন্ট হয়ে গেছিল। ফিনিক্স বলে ওঠে যে তুমি এঙ্গেজমেন্ট ভাঙবে? যেদিন তুমি আমাকে মেরে আমার স্পিরিট বোন নেওয়ার চেষ্টা করেছো, সেদিনই আমাদের এঙ্গেজমেন্ট ভেঙে গেছে। এবার লুইজি তো তখনই বলে ওঠে যে ফিনিক্স, তুমি কি মজা করছো? এতদিন তো তুমি জুডের মন পাওয়ার জন্য যা বলতো ও তাই করতে, সর্বদা ওর পিছন পিছন ঘুরতে, আর এখন তুমি এঙ্গেজমেন্ট ভেঙে দেওয়ার কথা বলছো? জুড তো বলে ওঠে যে ঠিক আছে, এঙ্গেজমেন্ট যদি ভেঙেই যায় তাহলে তুমি আর কখনোই আমাকে জ্বালাতন করবে না, কিন্তু এই খরগোশটা এটা মুনের, তাই এটা এখনই আমাকে ফেরত দাও। এবার ফিনিক্স তো বলে ওঠে যে এই খরগোশটা তুমি ফেরত চাও তাই না, ঠিক আছে নিয়ে যাও। এবং ফিনিক্স খরগোশটা মুনকে দিয়ে দেয়। জুড তো অপরদিকে ভাবে যে ফিনিক্স, আমি বুঝতে পারছি যে তুমি আর আগের মতো বোকাশোকা নেই, কিন্তু আমি এটা জানি যে তোমার মনে শুধুমাত্র আমিই আছি। এবার ফিনিক্স তো সেখান থেকে চলে যাচ্ছে এবং তখনই জুড বলে যে তুমি কোথায় যাচ্ছ? ফিনিক্স বলে যে তাতে তোমার কি? এবং জুড চেঁচাতে থাকে যে আমার থেকে দূরে তুমি কোথায় যাচ্ছ, এক্ষুনি আমার কাছে ফিরে এসো। মুন মনে মনে ভাবে যে এটা কটা কি হলো, তাহলে কি ফিনিক্স এখন বদলে গেছে দেখে জুড ওকে আবার পছন্দ করতে শুরু করেছে? এবার অপরদিকে ফিনিক্স আর চিও তো চলে আসছিল এবং চিও তখনই বলে যে দিদি, তুমি ওদের খরগোশটা কেন দিয়ে দিলে? ফিনিক্স বলে যে কোনো চিন্তা করো না, আমি ওর মাস্টার, ও ঠিকই আমার কাছে ফিরে আসবে। এবার আসলে খরগোশটা বা ফাইবু তো একটা ইলিউশন বিস্ট ছিল, ফলে সে মুনের জন্যই একটা ইলিউশন তৈরি করে। মনের ইলিউশন এমন হচ্ছিল যে সে খরগোশটার গায়ে হাত বোলাচ্ছে, কিন্তু ফাইবও অলরেডি তার মাস্টারের কাছে আবার ফিরে এসেছিল এবং মুন ওইভাবেই অদৃশ্য কোনো খরগোশের গায়ে হাত বোলাতে বোলাতে সেখান থেকে চলে যায় এবং ফাইবও আবার ফিনিক্সের কাছে ফিরে আসে। ফিনিক্স তো বলে যে ফাইবু, তুমি চাইলে আবার জঙ্গলে ফিরে গিয়ে তোমার নিজের মতো করে জীবন কাটাতে পারো, তোমাকে আমার হয়ে থাকতে হবে এমন কোনো ব্যাপার নেই। এবং ফাইবও তখনই বলে যে না, আমি আমার মাস্টারের কাছেই থাকতে চাই। এবার তারা যখন এই সব কথা বলছিল, তখনই হঠাৎ ফিনিক্স লক্ষ্য করে যে সেখানে কিছু ম্যাজিক্যাল ওয়েভ যাচ্ছে। সে বুঝতে পারে যে আশেপাশে কিছু একটা বিপদ চলছে এবং ফিনিক্স লক্ষ্য করে যে সেখানে আগের দিনের সেই হ্যান্ডসাম ছেলেটার সাথে কিছু লোকের মারপিট হচ্ছে এবং স্পষ্টই বোঝা যাচ্ছে যে তারা এই রেলমের নয়, তারা কোনো হায়ার রেলমের লোকজন। এবার এই যুদ্ধের মধ্যে যদি ফিনিক্স বা চিও বা তাদের লোকেরা ফেঁসে যায়, তাহলে তাদের নিঃসন্দেহে মৃত্যু হবে। তাই ফিনিক্স সবাইকে প্রোটেক্ট করার জন্য একটা কবচ মতো তৈরি করে, যেটা কিনা ম্যাজিক্যালি তাদের প্রোটেক্ট করছিল। ফিনিক্স তো বুঝতে পারে না যে এটা কি হচ্ছে এবং চিও তাকে নিজের ক্ষমতা দিয়ে সাহায্য করছিল যাতে তারা সেফ থাকে। এবার তখনই সেই হ্যান্ডসাম ছেলে অর্থাৎ কোনান আকাশ পথে উড়ে সেখান থেকে চলে যাচ্ছিল এবং তার সাথে সাথে যুদ্ধ হচ্ছিল সেই স্পিরিট রেলমের দেবতারাও সেখান থেকে উড়ে যাচ্ছিল। এবার তখনই তো ফিনিক্স চেষ্টা করে যাতে তার কোনোভাবেই সেই সমস্ত যুদ্ধে আঘাত না লাগে এবং তাকে কোনান লক্ষ্য করে। কোনান সঙ্গে সঙ্গে তার নিজের শক্তির সাহায্যে ফিনিক্স এবং চিওকে সেখান থেকে সরিয়ে দেয়। এবার ফিনিক্স তো দূর থেকেও দেখতে পায় যে কোনানের সাথে সেই লোকগুলির প্রচন্ড পরিমাণে যুদ্ধ হচ্ছে এবং 3 জনের বিরুদ্ধে কোনান একা লড়াই করতে গিয়ে অত্যন্ত ক্ষত বিক্ষত হয়েছে। ফিনিক্স ঠিক করে সে যে কোনো ভাবে হোক কোনানকে সাহায্য করবে। এবার চিও তো বলে যে কিন্তু এরকম আপার রেলমের লোকজনদের আমরা কিভাবে সাহায্য করব। এবং তখনই ফিনিক্স একটা কাজ করে, সে তার হাত কেটে 1 ফোঁটা রক্ত বার করে এবং সেটা দিয়ে একটা মন্ত্র তৈরি করে, যেটার সাহায্যে সে জঙ্গলে থাকা সমস্ত বিস্টদের জাগিয়ে তোলে। এবার সেই জঙ্গলে তো নানা রকমের ম্যাজিক্যাল বিস্ট ছিল, তারা প্রত্যেকে জেগে ওঠে এবং তারা সবাই সেখান থেকে দৌড়াতে দৌড়াতে যেখানে কিনা কোনান এবং বাকিদের যুদ্ধ হচ্ছিল সেখানে রওনা দেয়। এবার কোনানের অপোনেন্টে যারা ছিল তারা যখন বুঝতে পারে যে জঙ্গলের সমস্ত ভয়ানক বিস্টরা এখানেই ছুটে আসছে, তারা সেখান থেকে পালায়, ফলে কোনান সাময়িকভাবে সেফ হয়ে যায়। এবার রাতের বেলা ফিনিক্স এবং চিও একটি গুহায় আশ্রয় নেয়, কারণ পরের দিন তারা আবার তাদের কম্পিটিশনের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে।
চিও তার দিদিকে বলে যে দিদি, আজকে তোমার অনেকটাই শক্তি ক্ষয় হয়েছে, তাই তুমি সেই শক্তি পুনরুদ্ধার করে নাও বা নিজেকে একটু রিভাইটালাইজ করে নাও। আমি ততক্ষণ এই গুহা পাহারা দিচ্ছি যাতে কেউ না আসতে পারে। এবার ফিনিক্স যখন তার ধ্যান করছিল তখনই সেখানে এসে পড়ে কোনান। কোনান আসার সাথে সাথেই চিও তো বলে ওঠে যে কে তুমি। কোনান বলে যে কোনো চিন্তা করো না, আমি এই গুহার আশেপাশে একটা বাউন্ডারি সেট করে দিয়েছি, সুতরাং এখন কোনো অ্যানিমেলই এখানে আর আসতে পারবে না। এবার চিও তো বুঝতে পেরেছিল যে কোনান কোনো সাধারণ মানুষ না। চিও মনে মনে ভাবে যে আমার যতটুকু ক্ষমতা আছে সেটা দিয়ে আমি আমার দিদিকে প্রোটেক্ট করব। এবার আমরা দেখতে পাই যে কোনানও পাশে একটি জায়গায় বসে পড়ে এবং সে একটি এলিক্সার গ্রহণ করে এবং সেও নিজের মতো কাল্টিভেশন করতে থাকে। এবার সে তার কাল্টিভেশনের মাধ্যমে ফিনিক্সকে আরো শক্তিশালী করে তোলে এবং ফিনিক্সের যতটুকু শক্তি ক্ষয় হয়েছিল সেটা তো ক্ষতিপূরণ হয়, বরং সে আরো বেশি শক্তিশালী হয়ে ওঠে। এবার কোনান তো ফিনিক্সকে বলে যে ফিনিক্স, গতকালের তোমার সাহায্যের জন্য ধন্যবাদ। ফিনিক্স মনে মনে ভাবে যে কিন্তু ও আমার নাম কি করে জানলো। অবশ্যই মানুষটা খুবই পাওয়ারফুল এবং ভীষণই মিস্টিরিয়াস, সুতরাং ও অনেক কিছুই জানতে পারে। এবং ফিনিক্স বলে যে তুমিও আমাদের সাহায্য করেছো যাতে আমরা ওই জায়গা থেকে বেরিয়ে আসতে পারি, সুতরাং আমরা সমান সমানই। কোনান বলে যে আমি চাইনি যে আমার ব্যক্তিগত যুদ্ধের মাঝখানে কোনো নিরীহ মানুষের প্রাণ যাক, তাই জন্যই আমি তোমাদের ওখান থেকে সরিয়ে দিয়েছি, না হলে হয়তো তোমরা মারা পড়তে। তবে তুমি আমার প্রাণ বাঁচিয়েছো, সেইটা আমি কি করে অস্বীকার করি বলো। এবং সেই ঋণ চোকানোর জন্যই তোমরা যেখানে কম্পিটিশন করতে যাচ্ছ সেখানেতে আমি তোমাদের সুরক্ষিতভাবে ছেড়ে দেব, এইটুকু তো আমি করতেই পারি। এবার আমরা দেখতে পাই যে ফিনিক্স চিও এবং কোরানের সাহায্যে তাদের প্রতিযোগিতা যেখানে আয়োজন করা হয়েছিল সেখানে এসে পৌঁছায় এবং সেখানে তো জুড, মুন এবং বাকিরাও ছিল। এবং সেখানে আমরা প্রতিযোগিতার যে আয়োজক বা টিচার তাকে দেখতে পাই। আয়োজক বলে যে এই প্রতিযোগিতা 3টে স্টেজে হবে। প্রথম স্টেজে সবাইকে পরীক্ষা করা হবে যে তারা আদেও এই কম্পিটিশনে অংশগ্রহণ করার জন্য যোগ্য কিনা, এবং তারা যদি প্রথম স্টেজ পাশ করতে পারে তাহলে তারা দ্বিতীয় স্টেজে উত্তীর্ণ হবে। এবার তখনই তো জুড এবং বাকিরা ফিনিক্সকে দেখতে পায়। লুইজি তো বলে ওঠে যে ফিনিক্স, তুমি এখানে কি করছো? তোমার তো কোনো ক্ষমতাই নেই, তুমি কোনোদিন প্র্যাকটিসও করোনি, এই কম্পিটিশনে তুমি কি করছো? এবার জুড তো তখনই ফিনিক্সের হাত ধরে বলে যে ফিনিক্স, তুমি সত্যি করে বলো যে তুমি মুনের সাথে কি করেছিলে। জঙ্গলে যখন থেকে তোমার মুনের সাথে দেখা হয়েছে তারপর থেকেই মন কেমন একটা ভ্যাবলার মতো হয়েছিল, মনে হচ্ছিল ওর ওপর কেউ জাদু করেছে এবং সেটা সারতে ওর প্রায় 2-3 দিন লেগে গেছে। এবার জুড যখনই ফিনিক্সের হাত ধরেছিল তখনই কোনান তার শক্তি ব্যবহার করে এবং তার শক্তির সাহায্যে সে জুডকে ফিনিক্সের থেকে দূরে সরিয়ে দেয়। জুড তো বলে ওঠে যে তোমার সাথে এই ছেলেটা কে, এবং ফিনিক্স বলে যে সেটা তোমার জানার কোনোই দরকার নেই। মুন বলে যে জুড, আসলে ফিনিক্স মনে হয় তোমার উপর খুব রাগ করেছে, কারণ তুমি আমার সাপোর্টে কথা বলেছিলে তো, তাই জন্য ও একটা অন্য ছেলে ধরে নিয়ে এসেছে। এবার জুড তো বলতে থাকে যে ফিনিক্স, সত্যি তুমি একটা ভীষণই বাজে টাইপের মেয়ে, আমার সাথে তোমার এঙ্গেজমেন্ট এই ভাঙলো আর তুমি একটা অন্য ছেলে ধরে নিলে। তুমি কি ভাবছো এইসব করে তুমি আবার আমাকে তোমার প্রতি দুর্বল করবে? আসলে তোমার আমার এঙ্গেজমেন্টটা কেবল আমাদের বাড়ির গুরুজনদের কথাই হয়েছিল, আমি কখনোই না হলে তোমার সাথে বিয়ে করতে রাজি হতাম না। তোমার মতো একটা বোকাকে, অ্যাবনর্মালকে কে বিয়ে করবে? ফিনিক্স তখনই বলে যে ও তাই, তাহলে তুমি আগেই এঙ্গেজমেন্টটা ক্যান্সেল করে দাওনি কেন? কারণ তুমি এই বোকা মেয়েটারই ফায়দা উঠাচ্ছিলে। এই বোকা মেয়েটা যে কিনা তোমাকে এত ভালোবাসতো, তোমার জন্য নিজের সমস্ত ধন সম্পত্তি, সমস্ত ঔষধি, এমনকি নিজেদের ম্যাজিক্যাল বিস্ট সেগুলোও তোমাকে দিয়ে দিয়েছিল, তোমার থেকে কিছুই লুকায়নি। এই বোকা মেয়েটা তোমার জন্য নানা বিপদের মুখেও ঝাঁপ দিয়েছিল, কিন্তু তুমি তুমি তো তার দিকে কোনোদিন চোখ তুলেও তাকাওনি। বাট জোর তো চেঁচিয়ে ওঠে যে কি বলছো, তুমি আজে বাজে কথা বলো না, আমি তোমাকে প্রোটেক্টই করতে চেয়েছিলাম, কিন্তু তুমি মনের সাথে সবসময় হিংসুটেমি করেছো, তাই জন্যই আমাকে তোমায় একটা শিক্ষা দিতে হয়েছিল যাতে তুমি বুঝতে পারো যে তোমার জায়গা কোনটা। এবং তখনই ফিনিক্স তার ক্ষমতার সাহায্যে তাদের দুজনের মাঝখানে একটি সেভারেন্স স্পেল দিয়ে দেয়, কিনা তাদের বিচ্ছেদের একটি মন্ত্র, এবং জুড এবং ফিনিক্সের মাঝখানের যে মাটিটি ছিল সেটি ফাঁক হয়ে যায়। সবাই তো বলে উঠে যে তোমার এত বড় সাহস, তুমি এখানে বিচ্ছেদের মন্ত্র পড়ছো।
ফিনিক্স বলে যে আজকের পর থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমি তোমাকে চিনিও না, তাই জন্য আর কোনোদিন আমার সাথে কথা বলতে আসবে না। এবার সাইমন আর লুইজি তো বলে ওঠে যে মেয়েটা কি পাগল, ও কি আদেও জানে যে ও কি করছে। জুড বলে যে ফিনিক্স, আমি তোমাকে শেষবারের মতো একটা সুযোগ দিচ্ছি, তুমি আমার সামনে হাঁটু গেড়ে বসে ক্ষমা চেয়ে নাও, তাহলে আমি তোমাকে ক্ষমা করে দেব। এবার মুনও তো বলতে থাকে যে ফিনিক্স, আমি জানি তুমি সবসময় আমাকে ভীষণ হেট করতে, কিন্তু জুড তো সবসময় তোমার ভালো চেয়েছে, বলো তুমি ওর কাছে ক্ষমা চেয়ে নাও, সেটাই তোমার জন্য ভালো হবে। এবং কোনান তখনই বলে যে কিন্তু ওরা ফিনিক্সের সাথে কি করেছে, এবং চিও বলে যে ওরা ফিনিক্সকে ব্যবহার করেছে, ওরা ফিনিক্সের বন্ধু সেজে ওর জীবনে এসেছিল, কিন্তু সবসময় ওকে বুলি কর, ওকে দিয়ে বিভিন্ন রকমের কাজ করাতো, এমনকি ওই মনের খাতিরে ওর স্পিরিট বোনও ওর শরীর থেকে আলাদা করে নিয়েছিল। কোনান বলে যে ও তাই না। এবার জুর তো চেঁচিয়ে ওঠে যে তুমি কে, হ্যাঁ? ফিনিক্স কি ভেবেছে যে আমার সাথে ওর এঙ্গেজমেন্ট ভেঙে গেছে বলে ও একটা হ্যান্ডসাম ছেলে নিয়ে আসবে, আর সেই দেখে আমি গলে যাব? ও যেমন বোকা, ও যাকে ধরে এনেছে সেও নিশ্চয়ই ওর মতো গাধাই হবে। এবং তখনই কোনান একটি স্পেল লুকিয়ে লুকিয়ে জুডের ওপর প্রয়োগ করে, এবং সেই স্পেলের ফলে জুডের তো মনে হয় তার কেউ গলা টিপে ধরেছে। এবার চারপাশ থেকে সাইমন লুইজি তারা তো চেঁচাতে থাকে যে কে আছে, কে এরকম করছে, কার এত সাহস যে আমাদের সাথে এমনটা করছে। এবার ইজলা তো বলে ওঠে যে এটা ওই সুন্দর ছেলেটা নয় তো, এবং বাকিরা বলতে থাকে যে না না, ও তো ফিনিক্সের বন্ধু, ওর কি আর এত ক্ষমতা হবে। কিন্তু ফিনিক্স কিন্তু ঠিকই বুঝতে পেরেছিল যে এই সবকিছু কোনানই করছে। ফিনিক্স বলে যে কোনান, এখন প্রতিযোগিতার মধ্যে এসে এই সমস্ত ঝামেলা তুমি করো না, ও যদি মরে যায় তাহলে সেই নিয়ে আবার অনেক সিন ক্রিয়েট হবে। এবং ফিনিক্সের কথা শুনে কোনান তখন জুটকে ছেড়ে দেয়। এবার বাকি লোকজন যারা ছিল তারা তো বলতে থাকে যে এটা হঠাৎ এই ছেলেটার সাথে কি হলো, এমন তো না যে ছেলেটা ভয়ানকভাবে অসুস্থ, এমনও তো হতে পারে যে ওর থেকে আমাদেরই অসুখ লেগে যাবে। জুডও তো বুঝতে পারে না যে তার সাথে এই মুহূর্তে কি হচ্ছিল, কোন ভয়ানক শক্তি তার গলা টিপে ধরেছিল। এবং সে মিথ্যে করে বলে যে মুন, আসলে আমার কিছুই হয়নি, কেউ আমার উপর হামলা করেনি, আমার নিজের ভিতর থেকেই শক্তির বিস্ফোরণ ঘটছিল, তাই জন্যই ওরমটা হয়েছে। এবার সবাই তো বলতে থাকে যে ও তাই বলো, না হলে আমরা ভাবি যে জুডকে কে আক্রমণ করবে। এবং জুড বলে যে মুন, তুমি কোনো চিন্তা করো না, এই কম্পিটিশনটা একবার আমি জিতে যাই, তারপর আমি তোমার পরিবারের সাথে যে ভয়ানক বাজে ব্যাপারটা হয়েছে সেটার বদলা নেব, ফিনিক্সের পরিবারকে আমি নিশ্চিহ্ন করব। ফিনিক্স, আমি এখনো তোমাকে বলছি, মনের কাছে তুমি ক্ষমা চাও, তাহলে আমি তোমাকে আবার ফিরিয়ে নিতে পারি। এবার ফিনিক্স তো বলে যে তুমি কি ভাবছো এই কম্পিটিশন জেতা এতই সহজ, তুমি আমাকে হারাতে পারবে? এবার এই কথা শুনে সবাই তো হাসতে শুরু করে যে ফিনিক্স, তুমি কার সাথে কার তুলনা করছো, তুমি সত্যিই একটা জোকার। এবার ততক্ষণে সেই কম্পিটিশনের আয়োজক সেখানে চলে আসে, এবং সে বলে যে এবার এই কম্পিটিশনের প্রথম স্টেজ অর্থাৎ প্রথম পরীক্ষাটি নেওয়া হবে, সেখানে দেখা হবে যেখানে যারা আছে তারা আদেও কম্পিটিশনে অংশগ্রহণ করার যোগ্য কিনা, কারণ এই প্রতিযোগিতায় অনেক রকমের বিপদ থাকবে, অনেক রকমের প্রতিবন্ধকতা থাকবে। এবার আমরা দেখতে পাই যে সামনেই একটি ম্যাজিক্যাল বল টাইপের রাখা ছিল। আয়োজক বলে যে এই বলের উপর এসে একে একে সবাই হাত রাখবে, এবং এই বলই নির্ধারণ করবে যে সেই ব্যক্তিটি প্রতিযোগিতার যোগ্য কিনা। এবার প্রথমে তো একজন এসে তার শক্তি সেই বলের ওপর প্রয়োগ করে, এবং বলটিও গোল্ডেন হয়ে জ্বলতে থাকে, এবং আয়োজক বা টিচার বলে যে হ্যাঁ, এই লোকটি যোগ্য। এবার দ্বিতীয় লোক এসে তার শক্তি প্রয়োগ করে, কিন্তু বলটি জ্বলে ওঠে না, সুতরাং বোঝা যায় যে সেই কম্পিটিশনে অংশগ্রহণ করার যোগ্য না। এইভাবে একে একে প্রত্যেকে এসে তাদের শক্তি সেই বলের ওপর প্রয়োগ করে। এবার আমরা দেখতে পাই যে জুড এসে তার শক্তি বলের ওপর প্রয়োগ করে, এবং বলটা তো ভীষণই সুন্দর গোল্ডেন এবং বেগুনি আলোয় জ্বলতে থাকে। এবং এই দৃশ্য দেখে আয়োজক ভীষণই খুশি হয়, কারণ তার অর্থ হচ্ছে জুড বেশ শক্তিশালী একজন স্পিরিটিস্ট। এবার তাদের দলের প্রত্যেকেই অর্থাৎ সাইমন, লুইজি, ইসলা এবং মুন এই একই কাজ রিপিট করে, এবং তারা প্রত্যেকেই কম্পিটিশনে অংশগ্রহণ করার জন্য সিলেক্টেড হয়। এবার জুর তো বলতে থাকে যে মুন, এই কম্পিটিশনে সবচেয়ে শক্তিশালী আমি হব, আর আমাকে সাহায্য করার জন্য যদি তুমি থাকো তাহলে আমাদের দুজনকে একসাথে কেউই হারাতে পারবে না। ফিনিক্স, তুমি সত্যিই পরে অনুতাপ করবে যে তুমি কেন আমাকে ছেড়ে চলে গেলে। এবার ফিনিক্সের ভাই চিও সেই বলের ওপর তার শক্তি প্রয়োগ করে, এবং সেটা খুব সুন্দরভাবেই জ্বলতে থাকে। আয়োজক বলে যে মাত্র 15 বছর বয়সে তুমি যে এতটা ক্ষমতা অর্জন করতে পেরেছো এটা ভীষণই ভালো, খুবই রেয়ার একটা ট্যালেন্ট।
এবার চিওর পর কোনান সেখানে যায় এবং কোনান ইচ্ছা করেই তার শক্তি অনেকটা কমিয়ে ব্যবহার করেছিল এবং সে সেই বলের ওপর শক্তি প্রয়োগ করলে সেও কম্পিটিশনে সিলেক্ট হয়ে যায় এবং সবার শেষে সেই বলের কাছে ফিনিক্স যায়। ফিনিক্স তো প্রথমে তার শক্তি প্রয়োগ করলে বলটি জ্বলে না এবং সবাই বলতে থাকে যে সত্যি ফিনিক্স কিনা জীবনেও প্র্যাকটিস করেনি, সে নাকি আসবে এই প্রতিযোগিতায়। এবং ফিনিক্স তখনই তার আসল শক্তি প্রয়োগ করে এবং সবাই তো অবাক হয়ে যায় যে ফিনিক্সের কাছেও এতটা ক্ষমতা আছে। সেই বলটি তো জ্বলতে থাকে। এবার ফিনিক্স স্টেপে স্টেপে তার শক্তি বাড়াচ্ছিল এবং সর্বোচ্চ শক্তি যখন ফিনিক্স প্রয়োগ করে তখন বল থেকে রেনবো কালারের বিভিন্ন রকমের লাইট ছড়াতে থাকে। যে আয়োজক ছিল সে বলে যে আমি কোনোদিন এইরকম স্পিরিচুয়াল পাওয়ার দেখিনি, এত বছর ধরে আমি এই প্রতিযোগিতার আয়োজন করছি, কিন্তু এই মেয়েটা সত্যিই একজন বিখ্যাত মেয়ে হবে, এরকম ক্ষমতা আমি কোথাও দেখিনি। এবার ফিনিক্স তো তার সমস্ত ক্ষমতা সেই বলের ওপর প্রয়োগ করে এবং তখনই সেই বলটা ফেটে চৌচির হয়ে যায়। এবার সবাই তো অবাক হয়ে যায় যে এটা কিভাবে সম্ভব। আয়োজকও ভীষণ অবাক হয়ে যায় যে এতদিন ধরে এই কম্পিটিশনে এরকম ঘটনা কখনোই ঘটেনি, এই মেয়েটা তো তার মানে একটা জিনিয়াস। মন তো বলে ওঠে যে কিন্তু সেটা কিভাবে সম্ভব, ও তো একটা গাধা ছিল। জুড তো বলে ওঠে যে ফিনিক্স তুমি নিশ্চয়ই কিছু একটা চালাকি করেছো, তুমি চালাকি করে প্রথম স্টেজ তো পার করে যেতে পারবে, কিন্তু তারপর তোমার কি হবে, বলো তুমি কি চালাকি করেছো। এবার মুন বলতে থাকে যে এই ধরনের চিপ ট্রিক্স এই কম্পিটিশনে কিন্তু চলবে না। এবার আয়োজক তো সবাইকে থামিয়ে দিয়ে বলে যে সবাই চুপ করো, কখনোই কোনো চিট ট্রিক ব্যবহার বা কোনো রকমের ফন্দি করে এই ক্রিস্টাল বলকে ধোকা দেওয়া যায় না। এই ক্রিস্টাল বলটা ফেটে গেছে তার দুটো কারণ থাকতে পারে, এক ফিনিক্স ভীষণ শক্তিশালী একজন স্পিরিটিস্ট, অথবা দ্বিতীয়ত হতে পারে যে এই ক্রিস্টাল বলটা তো অনেকদিন ধরে ব্যবহার হচ্ছে, এর ওপর শক্তি প্রয়োগ হতে হতে হয়তো এটা অনেক পুরনো হয়ে গেছে, তাই জন্য এটা ফেটে গেছে। এই কথা শুনে জুড তো হেসে বলে যে ও তাই ভাবি, আমরা তো ভাবছিলাম যে আমাদের বোকা ফিনিক্স মনে হয় অনেক শক্তিশালী হয়ে গেছে, কিন্তু আসল ঘটনা তো অন্য। মুন বলে যে ফিনিক্স তুমি নিজেও খুব ভালো করে জানো যে সত্যিটা কি, তুমি আদৌ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার যোগ্য কিনা। আগে তুমি বোকা হলেও অন্তত সৎ ছিলে, কিন্তু এখন তো তুমি চালাক হওয়ার পর থেকে একদমই অসৎ হয়ে গেছো। এবার চিও তো সঙ্গে সঙ্গে মুনের সাথে ঝগড়া করতে যাচ্ছিল, কিন্তু ফিনিক্স চিওকে থামিয়ে বলে যে ভাই, এদের মতো লোকেদের সাথে ঝগড়া করে নিজেদের এনার্জি খরচা করার কোনোই দরকার নেই। এবং মুন তখনই চালাকি করে বলে যে যেহেতু ক্রিস্টাল বলটা ভেঙেই গেছে, তাহলে কখনোই ফিনিক্সকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে দেওয়া উচিত না, কারণ ওর কি রেজাল্ট সেটা তো বোঝাই গেল না। এবং তার দলের লোকজনেরাও তার কথায় হ্যাঁ মেলাতে থাকে। ফিনিক্স বলে যে কেন, তোমরা কি আমাকে এতটাই ভয় পাচ্ছ? জুড বলে যে তোমাকে তোমাকে ভয় পাবো, তুমি কি নিজে জানো না আমি একজন প্রথম সারির স্পিরিটিস্ট, তুমি আমার সামনে কিছুই না, যখন ফাইনাল স্টেজ আসবে তখন তোমাকে আমি ধূলিসাৎ করে দেব। এবার ফিনিক্স তো তখনই আয়োজককে বলে যে আপনি নিশ্চয়ই বুঝতেই পেরেছেন যে আমার কতটা ক্ষমতা, তো আমি আশা করছি যে আমাকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে দেওয়া হবে। আয়োজক বলে যে তোমার ক্ষমতার জন্যই ওই বলটা ভেঙেছে কিনা আমি জানি না, যদি ভেঙে থাকে তাহলে তো স্বীকার করতেই হয় যে তুমি এই সেঞ্চুরির সবচেয়ে বড় জিনিয়াস, কিন্তু যদি সেটা নাও হয়ে থাকে তাহলেও তোমাকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে দেওয়া হবে। তোমার মধ্যে যদি ক্ষমতা না থাকে তুমি দ্বিতীয় স্টেজে আউট হয়ে যাবে, কিন্তু প্রথম স্টেজে তোমাকে সুযোগ না দেওয়া একটা বোকামি হবে। ফলে ফিনিক্স তো সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ পেয়ে যায়। এবার আমরা এই প্রতিযোগিতার দ্বিতীয় স্টেজের দৃশ্য দেখতে পাই। আয়োজক বলে যে এই দ্বিতীয় স্টেজে তোমাদের অ্যালকেমির পরীক্ষা নেওয়া হবে। আমাদের প্রধান কাজ হচ্ছে বিভিন্ন ধরনের বিস্টকে ট্রেন করা বা বিভিন্ন বিস্টের স্পিরিটকে নিজেদের আয়ত্তে আনা, তাদের মাস্টার হওয়া। কিন্তু এই প্রক্রিয়ার মধ্যেও অ্যালকেমি একটা ভীষণই ইম্পর্টেন্ট জিনিস আমাদের কাছে, কারণ বিভিন্ন রকমের যুদ্ধক্ষেত্রের আঘাত বা বিভিন্ন জিনিস থেকে বাঁচার জন্য, শক্তি বাড়ানোর জন্য এবং নানা কাজে অ্যালকেমি কিন্তু ভীষণভাবে আমাদের কাজে লাগবে। তাই আমাদের দ্বিতীয় পরীক্ষা এটাই। এবার ফিনিক্স তো মনে মনে বলে যে কিন্তু অ্যালকেমিতে তো আমি একদমই ভালো না, এবং সে তার ড্র্যাগন আউটিয়ানকে জিজ্ঞাসা করে যে আউটিয়ান, তোমার কাছে কি কোনো অ্যালকেমি সংক্রান্ত সাজেশন আছে? আউটিয়ান বলে যে কিন্তু মাস্টার, আপনি যতটা শক্তিশালী আপনার তো এইসবের কোনো প্রয়োজনই নেই, কিন্তু কম্পিটিশনের জন্য তাকে তো এই পরীক্ষা দিতেই হতো। এবং তখনই ফাইবু বলে যে মাস্টার, আপনি চিন্তা করবেন না, আমি এই বিষয়ে ভীষণই দক্ষ,
সুতরাং আপনি যখন পরীক্ষা দেবেন আমি আপনাকে সম্পূর্ণভাবে গাইড করে দিতে পারবো। এবার পরীক্ষক বলে যে এই পরীক্ষাটি প্রত্যেকের আলাদা আলাদা গ্রুপে হবে এবং প্রত্যেকের আলাদা আলাদা রুমে হবে। এবার আমরা দেখতে পাই যে প্রথমেই তো কোনান এবং চিও পরীক্ষা দিয়ে বেরিয়ে আসে এবং তারা খুবই ভালো ফল করেছিল। অপরদিকে জুড এবং অন্যান্যরাও অন্য রুম থেকে পরীক্ষা দিয়ে আসে এবং তারাও প্রত্যেকে অ্যালকেমি পরীক্ষায় পাশ করেছিল। এবং এবার ফিনিক্সের পরীক্ষা হওয়ার পালা ছিল। তাদের প্রত্যেকের সামনেই একটি করে টেবিল ছিল এবং টেবিলেই কিছু উপাদান রাখা ছিল, মানে অনেকটা পোষণ তৈরির মতো, বা কেমিস্ট্রি ক্লাসে আমরা যেমন ভাবে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করতাম সেই রকম। এবং সেই টেবিলের ওপর কিভাবে পোষণটি বা ওষুধটি বানাতে হবে সেটারও একটা বর্ণনা দেওয়া ছিল। সেই অনুযায়ী পাত্রের সমস্ত জিনিস দিয়ে তোমার নিজের শক্তি প্রয়োগ করতে হবে। এবার ফিনিক্স তো সেই বর্ণনা দেখেই বুঝতে পারে যে এই বর্ণনায় কিছু একটা ভুল তো রয়েছে, এবং তখনই তার ফাইবও তাকে বলে দেয় যে ঠিক কিভাবে কত পরিমাণে কি কি জিনিস দিতে হবে, এবং সেই অনুযায়ী ফিনিক্স কাজ করে। কিন্তু এই যে শক্তি প্রয়োগ করবে যে স্পেলটা, সেটাও কিন্তু ফিনিক্স জানতো না। সে অন্যদের দেখে বোঝার চেষ্টা করে যে অন্যরা কিভাবে হাতের মুভমেন্টটা করছে, এবং সে সেটা কপি করেই ওটা করে। এবার এই দৃশ্য দেখে আয়োজক তো মনে মনে ভাবে যে মেয়েটাকে যতটা জিনিয়াস ভেবেছিলাম মেয়েটা মনে হয় ততটাও জিনিয়াস নয়। কিন্তু আয়োজক জানতো না যে ফিনিক্সের আসল শক্তি কিন্তু তার ভিতরেই রয়েছে। ওদিকে মুন তো বারবার কোনানের দিকে তাকাচ্ছিল এবং মুন ভাবছিল যে এই ছেলেটাকে আমার অন্যরকম লাগছে, একে কোনো সাধারণ ছেলে মনে হচ্ছে না। একবার আমি ড্রাগনের ক্ষমতা পেয়ে যাই, তারপর জুটকে লাথি মেরে আমি এই ছেলেকেই পটানোর চেষ্টা করব। এবং তখনই জুট বলে যে মুন, তুমি খালি ওই ছেলেটার দিকে কেন তাকাচ্ছ? মন তো মিথ্যা করে বলে যে না না, আসলে আমি ভাবছি যে এই ছেলেটা কি দেখে ফিনিক্সকে পছন্দ করলো। এবার ফিনিক্স তো তার কলজনেই তার শক্তি প্রয়োগ করতে থাকে এবং তার ওষুধ বানাতে থাকে। এবার অন্যান্য যারা পরীক্ষার্থীরা ছিল তাদের অনেকেরই কলজনটাই ফেটে যায়, ফলে তারা তো সঙ্গে সঙ্গে পরীক্ষা থেকে ডিসকোয়ালিফাই হয়ে যায়। এমনও অনেকে থাকে যাদের ওষুধের উপাদানগুলি ঠিকমতো মেশেই না, ফলে তারাও ডিসকোয়ালিফাই হয়ে যায়। এবার কিছু কিছু জন তো ওষুধের গুলি বানাতেও পারে ক্ষমতার সাহায্যে, কিন্তু সেই গুলিগুলি এতই বাজে হয় যে তাদেরকে আর পরে স্টেজে পাঠানো হয় না। এবার সবার হয়ে গেলেও ফিনিক্সে তো তখনও শেষ হচ্ছিল না, এবং বাকিরা বলতে থাকে যে আদেও ফিনিক্স কিছু বানাতে পারবে তো, নাকি ও শুধু শুধুই নাটক করছে হেরে যাওয়ার ভয়। আলটিমেটলি ফিনিক্সের পরীক্ষা দেওয়া শেষ হয় এবং আয়োজক তো সঙ্গে সঙ্গে চেক করতে আসে যে ফিনিক্সের ওষুধটা বেলিক্সারটা কেমন তৈরি হয়েছে, এবং আয়োজক সেটা দেখে একদমই অবাক হয়ে যায়। কারণ সেটা ছিল সবচেয়ে রেয়ার একটা গোল্ডেন বল, যেটা কিনা সহজে প্রডিউস করা একদমই পসিবল ছিল না, এবং এই পিলটা যে গ্রহণ করবে তার শক্তি খুবই তাড়াতাড়ি বৃদ্ধি পাবে। আয়োজক বলে যে প্রথম ট্রাইতেই এরকম পিল বানাতে আমি তো আজ অব্দি কাউকে দেখিনি। এবং আশেপাশের লোকজনেরাও বলতে থাকে যে সত্যিই তো, আমি এতদিন ধরে অ্যালকেমি প্র্যাকটিস করছি, এরকম গোল্ডেন পিলই আমি জীবনে দেখিনি। শুধুমাত্র শুনেছি যে এরকমও নাকি বানানো যায়। সবাই তো ফিনিক্সের ক্ষমতা দেখে অত্যন্ত অবাক হয়ে গেছিল। এবং ফিনিক্স তো তখনই সেই পিলটা চিওকে দিয়ে বলে যে চিও, তুমি এটা খেয়ে না, তাহলে কম্পিটিশনের পরবর্তী স্টেজে তোমার খুবই ভালো হবে। চিও বলে যে দিদি, আমি জানি যে তুমি এখন শক্তিশালী হয়ে গেছো, তবুও আমি বলবো যে এটা তোমারই বেশি কাজে লাগবে। কিন্তু ফিনিক্স জোর করে চিওকে সেই পিলটা খেতে বলে। চিও তো সেটা কোনানকেও সাধে যে কোনান, তুমি চাইলে তুমি এই পিলটা খেতে পারো, পরের স্টেজে তোমার সাহায্য হবে। এবং কোনান তখনই বলে যে আমার এই পিলের দরকার নেই, আর কেন দরকার নেই সেটা তুমিও খুব ভালো করে জানো। এবং তখনই লুইজি ওই পাশ থেকে বলে যে যদি ওই পিলটা আমরা পাই তাহলে আমাদের জেতা থেকে কিন্তু কেউ আটকাতে পারবে না। মানছি মুন খুবই ভালো অ্যালকেমিতে, কিন্তু মুনও কিন্তু এত ভালো পিল বানাতে পারেনি। জুট তো বলে ওঠে যে ফিনিক্স তো লাকি ছিল, তাই জন্য মাত্র একবারই বানাতে পেরেছে, কিন্তু আমাদের মুন সত্যিকারেরই ট্যালেন্টেড। এবার মুন তো বলে ওঠে যে ফিনিক্স, তুমি কি ওই পিলটা জুটকে দিতে পারো না? তাহলে তো জুটের ভালো হয়। ফিনিক্স বলে যে এটা কি এখানে আমি বাদর নাচ দেখাচ্ছি? তোমরা আমার সাথে শত্রুতা করবে আবার আমি তোমাদের পিল দিয়ে সাহায্য করব? এটা কি কোনো ছেলে খেলা? মুন বলে যে কিন্তু আগে তো তুমি সব ভালো ভালো জিনিস জুটকে দিতে, আমি বুঝতে পেরেছি তুমি আসলে আমার উপর রেগে আছো, তাই জন্য তুমি জুডের সাথে শত্রুতা করছো, তাই না? ফিনিক্স বলে যে হ্যাঁ তো, পুরোনো ফিনিক্স তার সবচেয়ে ভালো জিনিসগুলো জুডের জন্য স্যাক্রিফাইস করে দিয়েছিল। এবার জুডের তো তখনই মনে পড়ে যে একবার ফিনিক্সকে সে একটি ভেষজ আনতে বলেছিল, যেটা কিনা খুবই গভীর একটি গুহায় খুবই ভয়ঙ্কর জায়গায় পাওয়া যেত।
এবং ফিনিক্স নিজে ক্ষতবিক্ষত হয়ে সেটা জুডের জন্য নিয়ে এসেছিল। কিন্তু তারপরেও জুড ফিনিক্সের থেকে বেশি মুনের জন্য চিন্তিত ছিল। সে ফিনিক্সকে পাত্তা না দিয়ে মুনকে বেশি পাত্তা দিয়েছিল। এবার জুড তো বলে ওঠে যে আমি তো তোমাকে কখনোই বলিনি যে আমার জন্য কিছু করো, কিন্তু তুমি নিজে থেকেই এইসব করেছিলে। এবং ফিনিক্স বলে যে হ্যাঁ সত্যিই তো, আমি বোকা ছিলাম যে তোমাদেরকে আমি নিজের পরিবার ভেবেছিলাম। তোমরা যে এতটা অকৃতজ্ঞ সেটা আমি কখনোই বুঝতে পারিনি, কিন্তু এখন আমি সেটা বুঝতে পেরেছি। তাই এই পিলটা আমি একটা কুকুরকে খাইয়ে দেবো তাও ভালো, কিন্তু তোমাকে কখনোই দেব না। মুন বলে যে সত্যি ফিনিক্স, সবকিছু মনে হয় আমারই দোষ। আমি কখনোই তোমার কোনো ক্ষতি করতে চাইনি, এর জন্য তুমি জুডের প্রতি এরকম অন্যায় অবিচার করো না। ফিনিক্স বলে যে ও, আমি অন্যায় করছি? আমার কাছে যা যা ছিল সবকিছু আমি ওকে দিয়েছিলাম, আমার ধন সম্পত্তি ক্ষমতা সবকিছু, এমনকি ওর যে স্পিরিট অ্যানিমাল সেই থান্ডার টাইগার, সেটাকেও ও আমার স্পিরিট রক্তের মাধ্যমেই কিন্তু ডাকিয়েছিল। আর তারপর ও কি করলো, ওই থান্ডার টাইগারের মাধ্যমেই আমার স্পিরিট বোন আমার দেহ থেকে উপড়ে নিল। সেটা আমি কি করে ভুলে যাব? ওদিকে সাইমন তো বলে ওঠে যে কিন্তু আমি তো তোমাকে নানা দেশে নানা জায়গায় নিয়ে গেছি, সেই সব জায়গায় কি তুমি কখনো যেতে পারতে? তুমি কি সেটা ভুলে গেছো? ফিনিক্স বলে যে ও তাই, আমি হচ্ছে এই সাম্রাজ্যের জেনারেলের প্রথম মেয়ে, বড় মেয়ে, আর তুমি গং ফ্যামিলির অবৈধ সন্তান। তোমার কাছে জামা কাপড়ও ছিল না ভালোভাবে পরার মতো, অন্য কিছু তো অনেক দূরের কথা। তোমার সমস্ত খরচা আমি বহন করতাম। তুমি তো কেবলমাত্র একটা বড়লোক বোকা বন্ধু চাইছিলে যে কিনা তোমার হয়ে সমস্ত টাকা দিয়ে দেবে। এবার এই কথা তো জুড কখনোই জানতো না। জুড বলে যে সাইমন, তুমি সত্যিই এতদিন ফিনিক্সকে দিয়ে তোমার সমস্ত খরচা বহন করিয়েছো? এবার লুইজি তো বলে ওঠে যে কিন্তু ফিনিক্স, আমি তো কখনো তোমার সাথে খারাপ করিনি, আমি তোমাকে ট্রেনিং দিতে সাহায্য করেছি, আমি তোমাকে কুংফু ট্রেনিং দিয়েছি। এবং ফিনিক্স তখনই বলে যে কুংফু, তুমি কি ভাবছো এখনো আমি আগের মতো বোকা আছি? তুমি কেবলমাত্র আমাকে একটা পাঞ্চিং ব্যাগ হিসেবে ব্যবহার করেছো, তোমার পুতুল হিসেবে ব্যবহার করেছো। এবং ফিনিক্স তার জামার হাতা তুলে দেখায় যে তার গায়ে কত মারের দাগ। ফিনিক্স বলে যে লুইজি, তুমি কখনোই আমার উপর এতটুকু দয়া করনি। তুমি জানতে যে আমার রিকভারি রেট খুব ভালো, তাই জন্য তুমি বারবার বারবার আমার উপর এরকম অত্যাচার করেছো, নিজের ক্ষমতা বাড়ানোর জন্য আমাকে ব্যবহার করেছো। এবার জুড তো বলে ওঠে যে লুইজি, এটা কি ও সত্যি কথা বলছে? লুইজি বলতে থাকে যে না, ও মিথ্যে কথা বলছে, আমি কখনোই ওর উপর কোনো রকমের অত্যাচার করিনি। এবার ইসরা তখনই বলে যে কিন্তু ফিনিক্স, আমি তো তোমাকে ভালোবাসতাম বলো, তোমার যখনই কোথাও কিছু হতো আমি সবার আগে তোমাকে ওষুধ দিতে আসতাম, তোমাকে হিল করে দিতাম, আর তুমি কি আমাকেও এখন ভুলে গেছো? এবং ফিনিক্স তখনই তার দেহ থেকে একটি পিল বার করে দেখায়, যেটা কিনা একটি বিষের পিল ছিল। ফিনিক্স বলে যে ওষুধ, তুমি না বললে তো আমি ভুলেই গেছিলাম যে তুমিই সেই ব্যক্তি যে কিনা আমাকে বিষ দিয়েছিলে। তুমি কেবলমাত্র আমাকে তোমার গিনিপিগ হিসেবে ব্যবহার করতে, তুমি যে পিলগুলো বানাচ্ছ, যে ওষুধগুলো বানাচ্ছ, সেগুলো আমার উপর দিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে। তোমার জন্য আমার দেহের সমস্ত ইন্টারনাল অর্গ্যান ধ্বংস হয়ে যেতে বসেছিল। এবার এই সব কথা শুনে আশেপাশের লোকেরাও তো জুটদের ওপর প্রচন্ড ছিছি করতে থাকে, এবং তারা সবাই বলে ওঠে যে না, ও মিথ্যে কথা বলছে, ও আমাদের মধ্যে ভাঙন ধরানোর চেষ্টা করছে। মন তো বলে ওঠে যে ফিনিক্স, আমি জানি তুমি আমাকে সবচেয়ে বেশি ঘৃণা করো, আমি তোমার কাছে ক্ষমা চাইছি, তুমি যদি বলো আমি আমার স্পিরিচুয়াল ক্ষমতা তোমাকে দিয়ে দেবো। এই বলে মন তার স্পিরিচুয়াল ক্ষমতা বার করে দিতে যাচ্ছিল, এবং তখনই জুট তাকে থামিয়ে দেয় এবং বলে যে না মন, তুমি এটা করতে পারো না। ও আসলে এসব মিথ্যা বলছে আমাদের মধ্যে ভাঙন ধরানোর জন্য। ও চাইছে এসব করে যাতে তুমি তোমার ক্ষমতা ওকে দিয়ে দাও। এবার জুড তো ফিনিক্সকে বলে যে ফিনিক্স, তোমার কোনো সাহায্যের দরকার আমার চাই না, তোমার ওই পিল ছাড়াও আমি এই কম্পিটিশন জিতবো, তোমার এই পিল নিয়ে তুমি এখান থেকে দূর হও। এবার আয়োজক তখনই ঘোষণা করে যে এর পরের দিন এই কম্পিটিশনের ফাইনাল স্টেজ, এবং এই ফাইনাল স্টেজে প্রত্যেকে নিজেদের স্পিরিট অ্যানিমাল ব্যবহার করে জিতবে। এই ফাইনাল স্টেজে কোনো নিয়ম নেই, যে শেষ অবধি সবার থেকে ক্ষমতাশালী প্রমাণিত হবে সেই হবে এই প্রতিযোগিতার বিজয়ী। এবং আমরা পরের দিনের দৃশ্য দেখতে পাই। জুড ফিনিক্সকে বলে যে ফিনিক্স, আমি তোমাকে এখনো একটা শেষ সুযোগ দিতে রাজি আছি, আমাদের পুরনো সম্পর্কের কথা ভেবে তুমি আমার কাছে ক্ষমা চেয়ে নাও, তাহলে অন্তত তোমাকে আমার হাতে মরতে হবে না। ফিনিক্স তো বলে ওঠে যে সত্যি আমার হাসি পাচ্ছে, তোমার এখনো এত কনফিডেন্স। এবং জুড বলে যে ও, ক্ষমা তুমি চাইবে না, তাহলে চলো শুরু করা যাক। এবং ফিনিক্স তখনই তার হাতে তলোয়ার তুলে নেয়।
চিও বলে যে দিদি, আমিও তোমাকে সাহায্য করতে পারি, এবং কোনানও বলে যে সেও সাহায্য করতে পারে। কিন্তু ফিনিক্স বলে যে না, এই লড়াই শুধুমাত্র আমার। এবার জুট তো তার থান্ডার লায়ন স্পিরিট অ্যানিমালটি বার করে, যেটা কিনা থান্ডার টাইগারের থেকেও এক স্টেজ উপরে ছিল। সবাই বলতে থাকে যে এর সাথে মোকাবিলা করে তো কেউ পারবে না, এবং থান্ডার লায়ন তার ক্ষমতা প্রয়োগ করে। কিন্তু অপরদিকে ফিনিক্স তার হাতে ফাইবুকে নিয়ে আসে, এবং ফাইবোর ক্ষমতা ছিল ইলিউশনের ক্ষমতা। ফাইবোর ক্ষমতার সাহায্যে সে থান্ডার লায়নটিকে উল্টে জুডের দিকেই লেলিয়ে দেয়। জুড তো চেঁচাতে থাকে যে আমি তোমার মাস্টার, তুমি আমার বিরুদ্ধে কেন আসছো? এবং তখনই সে ফিনিক্সের হাতে খরগোশটিকে দেখতে পায়। জুড বলে যে আচ্ছা, এই ইলিউশন বিস্ট দিয়েই তুমি আমাকে সেই জঙ্গলেও ধোকা দিয়েছিলে। এবং মুন তখনই বলে যে জুড, আমি তোমাকে সাহায্য করার জন্য আমার স্পিরিট অ্যানিমেলকেও ডাকছি। এবং সে তার স্পিরিট অ্যানিমেল একটি ভয়ঙ্কর কালো কোবরা সাপকে ডাকে, এবং ফাইবোর ক্ষমতার সাথে সেই সাপের ক্ষমতার লড়াই চলছিল। এবং তখনই সাইমন বলে ওঠে যে এই খরগোশের স্পিরিট মেটেরিয়াল হচ্ছে উড এবং গ্রাস, সুতরাং একে ফায়ার দিয়ে হাত করতে হবে। এবং সে তার অ্যানিমাল একটি ফিনিক্স, এবং লুইজি তার অ্যানিমাল একটি রাইনোসরাস, এবং ইসলা তার অ্যানিমাল একটি উলফ ডাকে। এবার ফায়ারের সাথে তো ফাইবু পেরে ওঠে না, কারণ আগুনে সে প্রচন্ড ভয় পেত। ফলে ফাইবু সেখান থেকে চলে যায়। জুড বলে ওঠে যে তোমার স্পিরিট অ্যানিমাল তো গায়েব হয়ে গেল, এবার তুমি কি করবে? এবার আমাদের সামনে হার মেনে নাও। কিন্তু ফিনিক্স তো তার ক্ষমতার মাধ্যমেই সেই সব স্পিরিট অ্যানিমালকে কন্ট্রোল করতে পারছিল। মুন বলে যে জুড, ফিনিক্সের যে এত ক্ষমতা তা তো আমরা এতদিন জানতাম না। এখন আমরা কি করব? আমরা একটাই কাজ করতে পারি। আমাদের প্রত্যেক স্পিরিট অ্যানিমালকে যদি আমরা সেলফ ডিস্ট্রাকশনের পথে ঠেলে দিই, তাহলেই একমাত্র আমরা ফিনিক্সকে খতম করতে পারবো। এবং তারা ঠিক করে যে তাদের প্রত্যেকের স্পিরিট অ্যানিমালকে তারা সেলফ ডিস্ট্রাকশনের নির্দেশ দেবে, যাতে তারা প্রত্যেকে যদি ডিস্ট্রয় হয়ে যায় তাহলে ফিনিক্সও তার সাথে সাথেই ডিস্ট্রয় হয়ে যাবে। এবার চিও তো বলতে থাকে যে দিদি, আমাকে প্লিজ সাহায্য করতে দাও, আমি তোমার কিছু হবে এটা নিজের চোখে দেখতে পারবো না। এবং ফিনিক্স বলে যে একদম এর মাঝখানে আসবে না, এটা আমার যুদ্ধক্ষেত্র। এবং ফিনিক্স তখনই সেখানে তার ড্রাগনটিকে বার করে, অর্থাৎ আউটিয়ানকে বার করে। এবার সবাই তো ড্রাগন দেখে অবাক হয়ে যায় যে বাপ রে, ড্রাগনের মতো বিস্ট এখনো এক্সিস্ট করে। জুড বলে ওঠে যে এই ড্রাগনটা তুমি কোথা থেকে চুরি করেছো? এবং তখনই আউটিয়ান বলে যে আমি আউটিয়ান, এবং ফিনিক্সই হচ্ছে আমার মাস্টার। আমার মাস্টারকে কেউ অপমান করবে এটা আমি সহ্য করতে পারবো না। এবার ড্রাগন ছিল সব বিস্টের মধ্যে একদম অন্যতম একটি বিস্ট, এবং অন্যান্য বিস্টগুলিও ড্রাগনের কথা শুনতে বাধ্য ছিল। তাই জন্য সেখানে জুড, সাইমন, লুইজি এদের যে স্পিরিট অ্যানিমালগুলি ছিল তারাও আউটিয়ানের কথা শোনে। এবার ফিনিক্সের ড্রাগন তো জুডের ওপর হামলা করে, কিন্তু তাতেও জুড বেঁচে যায়, কারণ জুডের কাছে ফিনিক্সের স্পিরিট বোনটা ছিল। জুড বুঝতে পারে যে স্পিরিট বোনের কারণেই সে বেঁচে যাচ্ছে। এবার অপরদিকে আমরা এই লিউ কন্টিনেন্টের রাজা অ্যান্থনিকে দেখতে পাই, এবং সেই রাজ্যের মাস্টারকেও দেখতে পাই, যে কিনা এতক্ষণ ধ্যান করে বোঝার চেষ্টা করছিল যে সেই শক্তিশালী পুরুষটি কোথায় আছে। এবং মাস্টার বলে যে এই শক্তিশালী পুরুষ এখন কম্পিটিশনে রয়েছে, সুতরাং আমাদের ওই কম্পিটিশনের জায়গায় যেতে হবে। এবং মহারাজার মাস্টার তো কম্পিটিশনের জায়গায় চলে আসে, এবং তারা বলে যে জুডি হচ্ছে সেই শক্তিশালী পুরুষ, যে কিনা ভবিষ্যতে আমাদেরকে সাহায্য করবে। জুড তো বলতে থাকে যে আপনাদের কি কোনো ভুল হয়ে গেছে? আমি তো এই মাত্র ফিনিক্সের কাছে হেরে গেছি, আমি কি করে সবচেয়ে শক্তিশালী পুরুষ হব? এবং মহারাজা বলে যে সেটা কোনোই ব্যাপার না, আমাদের স্টেটের মাস্টার যখন বলেছে তুমি সবচেয়ে শক্তিশালী, নিশ্চয়ই তুমি শক্তিশালী, এবং তোমাকেই আমরা এই প্রতিযোগিতার উইনার হিসেবে ঘোষণা করছি। এবং এটা শুনে জুডের দলের লোকজনেরা তো প্রচন্ড খুশি হয়। এবার ততক্ষণে তো প্রতিযোগিতার আয়োজক যে টিচার ছিল সেও সেখানে চলে আসে, এবং সেও বলে যে এই সিদ্ধান্ত এত তাড়াহুড়ো করে নেওয়া সম্ভব না। জুড তো সত্যিই সব কম্পিটিশনে সেরা হতে পারেনি, তাহলে কি করে তাকে প্রথম স্থান দেওয়া হবে? এবং স্টেটের মাস্টার বলে যে না, আমি বুঝতে পারছি যে জুডের মধ্যে একটা বিশেষ ক্ষমতা রয়েছে। আসলে মাস্টারের মনে মনে অন্য উদ্দেশ্য ছিল। মাস্টার মনে মনে ভাবছিল যে এই ছেলেটার সাহায্যে আমি ড্রাগন ফ্যামিলিতে বা ড্রাগন ওয়ার্ল্ডে এন্টার করব, তারপর ছেলেটার সমস্ত ক্ষমতা শুষে নিয়ে ওকে আমি ফেলে দেব। এবার তারা সবাই মিলে ড্রাগনের গুহায় এন্টার করে, কিন্তু সেখানে তো আর কোনো ধন সম্পত্তি বেঁচে ছিল না, কারণ সবকিছু তো ফিনিক্স অনেক আগেই তার স্টোরেজ রিঙে নিয়ে নিয়েছিল।
জুড তো চেঁচাতে থাকে যে এখানে কোনো ধন সম্পত্তি নেই কেন, এই সব কিছু কোথায় আছে, এগুলোকে কেউ চুরি করে নিয়েছে। মুন বলে যে জুড, তুমি এতটা বেশি বিচলিত হয়েও না, এমনও হতে পারে যে এটা আমাদের কোনো পরীক্ষা। এবং জুড বলে ওঠে যে কিন্তু মুন, তোমাকে ফিনিক্স যে বিষটা দিয়েছিল সেটার ওষুধও তো এখানে থাকার কথা, সেটা না পেলে আমি তোমাকে কি করে সারাবো। মুন বলে যে তুমি কোনো চিন্তা করো না, আসলে ফিনিক্স আমাকে তেমন জোরদার কোনো বিষ দেয়নি, আমি সেটাতে মরবো না, তাই সেটা নিয়ে তোমাকে অত চিন্তা করতে হবে না। জুড তো বলে ওঠে যে তাই, তাহলে তুমি আমাকে কম্পিটিশন জেতার জন্য বারবার কেন বলছিলে? আসলে মনের আসল পরিচয় তো তখনও কেউই জানতো না। এবার ফিনিক্স তো তখনই এসে বলে যে জুড, তুমি কি এখনো বুঝতে পারছো না যে মুন এতদিন তোমায় মিথ্যে কথা বলছিল? এবং ফিনিক্স সেখানেই তার ড্রাগনকে ডাকে। ফিনিক্স বলে যে এই গুহার ড্রাগন আমার কাছে রয়েছে। আউটিয়ান বলে যে তোমরা সবাই মর্টালরা আমাকে দেখে নীল ডাউন কেন করছো না? এবার রাজা অ্যান্থনিও তো ড্রাগন দেখে ভীষণ চমকে যায় এবং সে বলতে থাকে এই যে সত্যি আমি এই প্রথম জীবনে ড্রাগন দেখলাম। অ্যান্থনি বলে যে কিন্তু ফিনিক্স এই ড্রাগনের মাস্টার, আমি তো জানতাম যে ফিনিক্স আসলে বোকা অ্যাবনর্মাল একটা মেয়ে, ও এটা কি করে করলো? এবার আউটিয়ান তো তখনই ভীষণ রেগে যায় এবং বলে যে আমার মাস্টারকে অপমান, এবং সে তার ক্ষমতা প্রয়োগ করতে শুরু করে দেয়। ফিনিক্স বলে যে একটা অন্ধ মানুষও বলতে পারবে যে এই প্রতিযোগিতায় আসলে আমি বিজয়ী ছিলাম, তাহলে ফলাফল হঠাৎ করে কি করে বদলে গেল? আসলে রাজা অ্যান্থনি চাইছিল যে যে করে হোক ফিনিক্সের পরিবার অর্থাৎ জেনারেলের পরিবারকে ফাঁসাতে, সেটা ফিনিক্সের মাধ্যমেই হোক বা যেভাবেই হোক তাদেরকে সরানোর চেষ্টা সে করছিল। এবার অ্যান্থনি তো বলে ওঠে যে কি, আমি রাজা, তুমি আমার কথার বিরোধিতা করছো? এবং মুন তখনই বলে যে মহারাজা, কিছুক্ষণ আগেই আমি জানি যে আমার বাড়িতেও ফিনিক্সের বাবা এবং ভাই হামলা করেছিল, ওরা আমার দাদুকে মেরে ফেলেছে, আপনার উচিত ওদেরকে এক্ষুনি শাস্তি দেওয়া। এবং মহারাজ অ্যান্থনি বলে যে এক্ষুনি আমি জেনারেলের সমগ্র পরিবারকে মৃত্যুদণ্ড দিলাম। এবার তখনই তো সেখানেই ফিনিক্সের বাবা এবং দাদুও চলে আসে এবং মাস্টার রাজা অ্যান্থনিকে বলে যে ওদের সাথে কথা বাড়িয়ে খুব একটা লাভ নেই, এখন আমাদের উচিত ওদের খতম করে দেওয়া। এবার অ্যান্থনি তো জুডকে বলে যে তুমি তো এই কম্পিটিশন জিতেছো, যাও গিয়ে ফিনিক্সের সাথে লড়াই করো, ওর মুন্ডু কেটে আমার কাছে নিয়ে আসো। কিন্তু জুড তো প্রচন্ড ভয় পাচ্ছিল, কারণ জুড তো জানতোই যে ফিনিক্সের সাথে সে পারবে না। মুনও তো জুডকে বলতে থাকে যে জুড, ফিনিক্স এতদিন আমাকে নানা রকম ভাবে বুলি করেছে, এমনকি ও আমার দাদুকেও মেরেছে, তুমি এক্ষুনি আমার হয়ে বদলা নাও। এবার জুড গিয়ে ফিনিক্সের সামনে বলে যে ফিনিক্স, তুমি এখনই ক্ষমা চাও, তাহলে আমি তোমার হয়ে মহারাজাকে বলবো। কিন্তু ফিনিক্সের একটা মুভে জুড তো সেখানেই উল্টে পড়ে যায়। জুড বলে যে এটা কি করে সম্ভব, তুমি এত ক্ষমতাশালী কি করে হয়ে গেলে? ফিনিক্স বলে যে এখনো আমার ক্ষমতার সমস্তটা তোমরা দেখোইনি, ফিনিক্সকে তোমরা বুলি করতে সে অনেক আগেই মারা গেছে। এবার সাইমন, লুইজি, ইসলা এরাও তো ফিনিক্সের ওপর হামলা করে, কিন্তু ফিনিক্সের একটা মুভেই তারাও তো এদিক ওদিক ছিটকে যায়। এবং তখনই এই স্টেটের মাস্টার সমস্ত ক্ষমতা একত্রিত করে ফিনিক্সের ওপর হামলা করে, কিন্তু ফিনিক্স তাকেও সরিয়ে দেয়। ফিনিক্স বলে যে ব্যাস, তোমার ক্ষমতা কি এইটুকুই? এবার মুন তখনই সেই মাস্টারের কাছে গিয়ে বলে যে মাস্টার, আমার মনে হয় না জুড আর কোনো রকম লড়াই করতে পারবে, আপনি জুডের সমস্ত শক্তি শুষে নিন, তাহলে আপনি আরো ক্ষমতাশালী হয়ে যাবেন এবং তাহলে ফিনিক্সের সাথে সহজেই লড়াই করতে পারবেন। এবার জুড তো অবাক হয়ে যায় যে মুন তার সাথে এমনটা করছে, মাস্টার জুডের সমস্ত শক্তি শুষে নেয়। জুড বলে যে মুন, তুমি আমার সাথে এমনটা করলে? এবং মুন তখনই বলে যে জুড, তুমি কি একটা গাধা? তুমি এতদিনও বোঝোনি যে ফিনিক্স আমাকে না, আমি ফিনিক্সকে বুলি করতাম, বিষটাও আমি ওকে দিয়েছিলাম। আমি ভাবতাম যে তুমি খুবই ক্ষমতাশালী, তাই আমি তোমার সাথে ছিলাম, কিন্তু এখন তো দেখতে পাচ্ছি তোমার অতটাও ক্ষমতা নেই, যে সবচেয়ে ক্ষমতাবান হয় আমি সবসময় তার সাথেই থাকি। এই বলে মুন্ডো মাস্টারের হাত ধরে ঝুলে পড়ে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে সাইমন, লুইজি, ইসলা এরাও তো বুঝতে পারে যে মুন কত বড় প্রতারক ছিল, তারা মুনের কথায় বিশ্বাস করে কিভাবে ফিনিক্সকে ধোকা দিয়েছে। এবার মুন তো তখনই মাস্টারকে ইশারা করে এবং মাস্টার সাইমন, লুইজি, ইসলা এদের প্রত্যেকের শক্তিও শুষে নেয় এবং তারা সবাই আখের ছিবড়ার মতো সেখানেই পড়ে যায়। জুড অনুতাপ করতে থাকে যে সত্যি আমার ভুল হয়ে গেছে, ফিনিক্সের মতো একটা ভালো মেয়ে পেয়েও আমি হারিয়েছি, আমার উচিত ছিল প্রথমেই ওকে আপন করে নেওয়া। এবং ফিনিক্স তখনই বলে যে
মুন এতদিনে অনেক ভুল কাজই করেছে, কিন্তু ও একটা ঠিক কাজ করেছে। তোমাদের মতো অকৃতজ্ঞদের শাস্তি দিয়েছে, নিজের জায়গা দেখিয়েছে। তোমরা এটাই ডিজার্ভ করো। এবার তারা প্রত্যেকেই তো তাদের নিজেদের ভুল বুঝতে পেরেছিল এবং সেটা নিয়ে তারা অনুতাপ করছিল, কিন্তু এখন আর কিছুই করার ছিল না। ওদিকে মাস্টার তো সবার শক্তি শুষে অনেক বেশি শক্তিশালী হয়ে গেছিল, এবং সে বলে যে ফিনিক্স, এইসব বাজে কথা ছাড়ো, তাড়াতাড়ি আমাকে ড্রাগনটা হ্যান্ড ওভার করে দাও। ফিনিক্স বলে যে ও, তোমার ড্রাগন চাই, ঠিক আছে, এই নাও। এবার আউটিয়ান তো সঙ্গে সঙ্গে সেখানে আসে এবং সেই মাস্টারের উপর হামলা করে, এবং মাস্টার তো সেই ক্ষমতা নিতে পারে না। সবার শক্তি শুষেও সে এতটা শক্তিশালীও হয়নি। এবং মহারাজা অ্যান্থনি তখনই বলে ওঠে যে আচ্ছা, আমরা কিছু ভুল করছি না তো? আমরা যে শক্তিশালী পুরুষের কথা ভাবছিলাম সেটা আসলে জুড না, সেটা আসলে ফিনিক্স না তো? এবং মাস্টার তখনই বলে যে হতেই পারে না, আমার স্পিরিট গাইডরা কখনোই আমাকে ভুল গাইড করবে না। আর কখনো যদি আমার মুখে মুখে কথা বলেছো, আমি কিন্তু সবার আগে তোমাকেই মারবো। এবার মহারাজা তো চেঁচিয়ে ওঠে যে কি, তুমি আমার সাথে এইভাবে তর্ক করছো? এবং মাস্টার তখনই মহারাজা অ্যান্থনির সমস্ত শক্তিও শুষে নেয়, এবং মহারাজার শক্তি শুষে মাস্টার প্রচন্ডই শক্তিশালী হয়ে গেছিল, এবং সে তার জাদুই শিকলের সাহায্যে আউটিয়ানকে বন্দি করার চেষ্টা করে। এবার চিও তো তখনই তার দিদিকে সাহায্য করার জন্য এগিয়ে আসে, কিন্তু মাস্টারের ক্ষমতার সাহায্যে মূল শক্তিশালী হয়ে চিওকে সেখান থেকে সরিয়ে দেয়। এবার কোনান তো তখনই এসে বলে যে চিও, তোমার দিদির জন্য বিপদ বাড়িও না। এবং কোনান তখনই বলে যে এতক্ষণে আমি বুঝতে পেরেছি, মুন আসলে কোনো সাধারণ মানুষ না। ও অত্যন্ত নিচু স্তরের একটি ডিমন, ও একটি হায়না, এবং ও মনুষ্য রূপ ধরে এই দুনিয়ায় এসেছে নিজের ক্ষমতা বৃদ্ধি করার জন্য, এবং তাই জন্যই সবসময় ও ক্ষমতাশালী লোকেদের সাথেই ঘোরাফেরা করে। এবার ফিনিক্স তো তখনই বলে যে মাস্টার, তুমি আমার শক্তি চাইছিলে তাই না? তাহলে এই নাও আমার শক্তি। এবং ফিনিক্স তার সমস্ত ক্ষমতা মাস্টারের দিকে দিতে থাকে, এবং মাস্টার সেই ক্ষমতা অ্যাবজর্ভ করছিল, কিন্তু সেইটা মাস্টারের পক্ষে অত্যন্ত বেশি ছিল। মাস্টার তো বলতে থাকে যে এই ক্ষমতা আমি আর নিতে পারছি না, তাড়াতাড়ি আমাকে বাঁচানোর কিছু একটা উপায় ভাবো, না হলে আমি এক্সপ্লোড করেই মরে যাব। তখনই মন তাড়াতাড়ি করে জুডের পকেট থেকে ফিনিক্সের সেই স্পিরিট বোনটা বার করে, এবং সেটা ফিনিক্সের দিকে ছুঁড়ে মারে। এবার ফিনিক্স তো সেটা ক্যাচ করে এবং সে কিছুক্ষণের জন্য বিরতি দেয়, ফলে মাস্টার সাময়িকভাবে বেঁচে যায়। এবং মাস্টার জিজ্ঞেস করে যে এই স্পিরিট বোনটা কার, এবং মুন বলে যে কেন, এটা ফিনিক্সের। আসলে এই স্পিরিট বোনটা জুডের কাছে এতক্ষণ ছিল, তাই জন্য মাস্টার ভাবছিল যে সে যে শক্তিশালী পুরুষের কথা ভাবছে বা শক্তিশালী পার্সনটার কথা ভাবছে সেটা জুড, কিন্তু আসলে সেটা ফিনিক্সই ছিল। এবার মাস্টার তো তখনই বলে যে ও, তাহলে তুমি সেই ব্যক্তি যাকে আমি এতদিন ধরে খুঁজছি। এবং মাস্টার সেখানে আরো কিছু স্পিরিট গডদের সামন করে, এবং আমরা দেখতে পাই যে এদের সাথেই আগের দিন কোনানের জঙ্গলে যুদ্ধ হচ্ছিল। অপরদিকে মুনও তো এবার তার ক্ষমতা প্রয়োগ করে, এবং সে তার ক্ষমতার সাহায্যে বেশ কিছু ভয়ঙ্কর দেখতে জীব সেখানে ডেকে নিয়ে আসে। এবার ফিনিক্স তো তার ড্রাগনকে বলে যে তাদের সামলাতে, কিন্তু আয়োটিয়ান জানায় যে এই সমস্ত যে বিস্টগুলো এরা আসলে মৃত বিস্টের স্পিরিট, এরা জীবন্ত বিস্ট নয়, তাই ড্রাগনও এদেরকে কন্ট্রোল করতে পারবে না। এবার মুন তো বলে যে এবার ফিনিক্স তোমার কি হবে, এরাই তোমাকে খতম করবে। ওদিকে আমরা দেখতে পাই যে কোনান তো সেই তিনজন স্পিরিট গডের সাথে মোকাবিলা করছিল। কোনান বলে যে আগের দিন আমি খুবই দুর্বল অবস্থায় ছিলাম, তাই তোমাদের সাথে আমি মোকাবিলা করতে পারিনি, কিন্তু আজকে আমি একদম সুস্থ আছি। এবং কোনান খুব সহজেই তাদেরকে হারিয়ে দেয়, কারণ কোনান ছিল আপার রেলমের একজন রাজকুমার। তাদেরকে হারিয়ে দেওয়ার পর মাস্টার আসে কোনানের সাথে মোকাবিলা করতে, এবং কোনান তাকেও খুব সহজে হারিয়ে তার সমস্ত ক্ষমতা শুষে নেয়। অন্যদিকে মুন যে সমস্ত বীজগুলিকে ছেড়ে দিয়েছিল তারা তো ফিনিক্সের দিকে ছুটে যায়, এবং ফিনিক্স তার গোল্ডেন তলোয়ার দিয়ে সেই বিস্টদের ওপর আঘাত করে, এবং ফিনিক্স সেই বিস্টগুলিকে নিজের কন্ট্রোলে করে নেয়। অর্থাৎ ফিনিক্সই এবার তাদের মাস্টার হয়ে যায়। ফিনিক্স তাদের নির্দেশ দেয় যে তোমরাই এবার মুনকে ছিঁড়ে খুঁড়ে খাও, এবং মুনের নিজের বিস্টরাই মুনকে খতম করে। সিও তো সঙ্গে সঙ্গে তার দিদিকে বলে যে দিদি, তুমি ঠিক আছো তো? এবং ফিনিক্স বলে যে আমি একদম ঠিক আছি। ততক্ষণে কোনানও সেখানে চলে এসেছিল, এবং কোনান বলে যে ফিনিক্স, তুমি জিতে গেছো। ফিনিক্স বলে যে ধন্যবাদ, আমার সাথে যদি তুমি না থাকতে তাহলে হয়তো এত সহজে জিততে পারতাম না।
এবং কোনান ফিনিক্সকে বলে যে তাহলে ফিনিক্স, তুমি আমার সাথে ডিভাইন রেলমে যাওয়ার জন্য তৈরি তো? এবং ফিনিক্স বলে যে নিশ্চয়ই। এবং এখানেই আমাদের এই ম্যাজিক্যাল মিথিক্যাল বিস্টের ড্রামাটা শেষ হয়। আর তোমরা কিন্তু কমেন্টস করে জানাতে ভুলো না যে তোমাদের কাছে যদি এরকম ম্যাজিক্যাল পাওয়ার থাকতো, তাহলে তোমরা কোন ম্যাজিক্যাল বিস্টকে নিজের পোষ্য বানাতে। আর এই ড্রামাটা তোমাদের কেমন লাগলো, এরকম ড্রামা তোমরা আরও দেখতে চাও কিনা সেটাও অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। এই চ্যানেলে আমি তোমাদের জন্য অনেক চাইনিজ ড্রামা এক্সপ্লেন করে থাকি, তাই তোমরা চটপট সাবস্ক্রাইব করে এক্ষুনি নোটিফিকেশন বাটনটা অন করে দিও। দেখা হবে পরের ভিডিওতে।